আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আবার চলে আসছি পৌরনীতি ও সুশাসন। এর আগের ক্লাস ছিল হচ্ছে আমাদের ভূগোল ক্লাস। তো আজকে আবার পৌরনীতির প্রথম পত্র আমরা কন্টিনিউয়াসলি প্রথম পত্র দিয়েই শুরু করছি। ভূগোলে প্রথম পত্র পড়াচ্ছি আর হচ্ছে পৌরনীতিও প্রথম পত্র শেষ করে তারপর আমরা দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো শুরু করব। তো আমি গত ক্লাসে তৃতীয় অধ্যায় পড়িয়েছিলাম, আজকে হচ্ছে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পড়াবো। তো চতুর্থ ও পঞ্চম অধ্যায় দুইটা একসাথে যদি শেষ করতে পারি তাহলে তো ভালো। আমি আশা করব আজকে শেষ করতে পারবো, কারণ চতুর্থ অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়। চতুর্থ চতুর্থ অধ্যায়ে আছে হচ্ছে আমাদের ই গভর্নেন্স সুশাসন। ই গভর্নেন্স ও সুশাসন, এখানে ও হবে, ওটা দিতে হয়, ভুলে গেছি। তো ই গভর্নেন্স ও সুশাসন দিয়ে আজকে শুরু করব। আর প্রিভিয়াস ক্লাসের আপাতত আমি তো কোনো রিভিউ পাচ্ছি না, মানে আপনারা কমেন্টেও কিছু জানাচ্ছেন না আসলে আমি কেমন পড়াচ্ছি বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না, কোনোটাই আমি শুনতে পাচ্ছি না বা আপনারা কিছু কমেন্টও করছেন না। আশা করি যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন, না জানালে আসলে আপনাদেরই লস। আমি তো আমার মতো করে পড়িয়ে যাচ্ছি, এখন আপনারা বুঝতে পারছেন কি না বা অন্য কিছু অ্যাড করতে হবে কি না, এরকম কিছু যদি আপনারা আমাকে জানান তাহলে এটা আমার জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা। আমার কাছে মনে হয় যে ইন্টারেক্টিভ ক্লাস হলে একটু ভালো হয়, তাহলে ধরেন আরও কথা বের হয়ে আসে। এখানে আমি একা একা কথা বলি, তো আমার নিজের যতটুকু মনে হয় আপনাদের প্রয়োজন ততটুকুই বলি। তো শুরু করি, কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে যাই, যেহেতু আপনারা এখন আপাতত কেউ অ্যাক্টিভ নেই, সো ডিরেক্ট পড়াশোনাতেই চলে যাই। ই গভর্নেন্সের ধারণা। ই গভর্নেন্স, ই ই ওয়ার্ডটা শুনলেই আপনার আইসিটিতেও দেখবেন আর এই পরিণতি এখানেও দেখবেন, ই মানেই হচ্ছে ইলেকট্রনিক। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে ই গভর্নেন্স বলেন, ইমেইল বলেন, সব জায়গায় ইটা মানেই ই ই রস্বই, যেটা এই ই দিয়ে রস্বই বা ই দিয়ে বোঝায় ইলেকট্রনিক। তাহলে ই গভর্নেন্স মানে কি বোঝাবে? ইলেকট্রনিক গভর্নেন্স। ইলেকট্রনিক গভর্নেন্সটাকে ছোট করে ই গভর্নেন্স বলে। যেমন আমরা ইলেকট্রনিক মেইলকে ইমেইল বলি, ওরকম ইলেকট্রনিক গভর্নেন্সকে বলা হয় ই গভর্নেন্স। এইখানে বানানটা একটু অন্যরকম হয়ে গেছে। তো ই গভর্নমেন্টের অর্থ হলো ইলেকট্রনিক গভর্নমেন্ট, বা ই গভর্নেন্সের অর্থ হলো ইলেকট্রনিক গভর্নেন্স। এ থেকে এসেছে ই গভর্নেন্স। এই গভর্নমেন্ট ওয়ার্ডটা থেকেই আসছে কি আমাদের, আমি কালারটা চেঞ্জ করে নিই, তাই না? যেহেতু এই কালার আছেই অলরেডি আমাদের হাইলাইটে, সো অন্য কালার দিয়ে দেখি কেমন হয়। পেনটাও চেঞ্জ করলাম। তো ই ই গভর্নমেন্ট ওয়ার্ডটা থেকে এসেছে হচ্ছে কি ই গভর্নেন্স এর। আর ইলেকট্রনিক ই গভর্নেন্সের অর্থ কি? ইলেকট্রনিক গভর্নেন্স, মানে গভর্নমেন্ট থেকে এসেছে গভর্নেন্স, আর সেইভাবেই ইলেকট্রনিক গভর্নমেন্ট, ইলেকট্রনিক গভর্নেন্স, দুইটা সেম থিং। অনেক সময় একে ডিজিটাল গভর্নমেন্ট বা গভর্নেন্সও বলা হয়, যেহেতু ইলেকট্রনিক মিডিয়া এটার সাথে রিলেটেড, তাই এটাকে আমরা অনেক সময় ডিজিটাল গভর্নেন্স বা ডিজিটাল গভর্নমেন্টও বলে থাকি। ডিজিটাল মিডিয়া এই এই ইলেকট্রনিক গভর্নেন্সের সাথে রিলেটেড, তাই এটাকে ডিজিটাল গভর্নেন্সও বলা হয়। অনলাইন গভর্নমেন্ট বা গভর্নেন্স নামেও অভিহিত করা হয়। মানে এখানে আপনি এই কালারটা দিয়ে অত একটা বোঝাই যাচ্ছে না, আপনি অনলাইনের হচ্ছে এটাকে অনলাইন, ডিজিটাল, ইলেকট্রনিক সব নামেই ডাকতে পারেন। বাংলায় একে ইলেকট্রনিক সরকার বা শাসন বলা হয়, বাংলা যদি অর্থ করতে যান। ই গভর্নমেন্ট বা ই গভর্নেন্সের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় যে ইন্টারনেটের মাধ্যমে, কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা জনগণের নিকট পৌঁছানোকেই ই গভর্নেন্স বলে। ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য সেবা জনগণের পর্যন্ত পৌঁছানোকেই বা জনগণের নিকট পৌঁছানোকেই বলা হয় ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্স। তাহলে এখানে আমরা কি পেলাম? ইন্টারনেট থাকবে, ইন্টারনেট রিলেটেড থাকবে। আমরা তো গভর্নেন্স জানি, গুড গভর্নেন্সও পড়েছি, আমরা গভর্নেন্সও পড়েছি, শাসন সুশাসন সরকারি ব্যবস্থা, এগুলো আমরা
আগের অধ্যায়গুলোতে পড়েছি। তো সেই ক্ষেত্রে যখন আমাদের ইলেকট্রনিক গভর্নেন্স কথাটা আসে, তাহলে ইলেকট্রনিক গভর্নেন্স দিয়ে কি বোঝানো হয়? ইলেকট্রনিক গভর্নেন্স দিয়ে যেখানে ইন্টারনেট থাকবে বা ডিজিটাল মিডিয়া রিলেটেড গভর্নেন্স যেটা সেটাকে আমরা ইলেকট্রনিক গভর্নেন্স বলি। এরপর হচ্ছে ই গভর্নমেন্ট বা ই গভর্নেন্সের কার্যক্রম। এটার কার্যক্রম মানে হচ্ছে এটার কাজ। গভর্নেন্সের কার্যক্রমের মধ্যে পড়ে ই সরকার বা ই গভর্নেন্স, এর পারস্পরিক লেনদেন, সরকার ও জনগণ বা সেবা গ্রহণকারী সরকার ও ব্যবসায়ী এক সরকারের সাথে অন্য সরকারের কিংবা সরকার ও তার কর্মকর্তাদের মধ্যে হতে পারে। এটার কার্যক্রম কাদের মধ্যে হয় সেটা বলছি, যে সরকার ও জনগণ, এক ব্যবসায়ীর সাথে অন্য ব্যবসায়ীর, তারপর হচ্ছে সরকারের সাথে অন্য দেশের সরকারের, এক দলের সাথে অন্য দলের সম্পর্ক, এরকম হতে পারে। এরূপ লেনদেনের ক্ষেত্রে 4 ধরনের কার্যক্রম লক্ষ্য করা যায়। কয় ধরনের? এই 4 ধরনের। 4 ধরনের কার্যক্রম লক্ষ্য করা যায়। বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো, বিভিন্ন ধরনের তথ্য আমরা এখন বেশিরভাগ নোটিশ যেগুলা সরকারের পক্ষ থেকে আসে আমরা প্রথমেই ইলেকট্রনিক মাধ্যমেই পেয়ে থাকি। ইন্টারনেটের মাধ্যমেই আমরা প্রথমে নিউজটা পেয়ে থাকি। এখন যেমন ডক্টর ইউনূস, ওনার যে সরকার ব্যবস্থা, এটার জন্য ওনার কিন্তু আলাদা একটা পেজ খোলা আছে। ওইখানে ওনারা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আমাদেরকে দিয়ে থাকেন। ওই সংবাদ মাধ্যম বা নিউজ পেপারের আগেই আমরা কোথায় এই নিউজগুলো পাই হচ্ছে আমাদের এই ইন্টারনেটের মাধ্যমে। এখন সরকার ব্যবস্থা এতটাই ইলেকট্রনিক মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট যে সরকারের বা ওই দলীয় প্রত্যেকটা দলের আলাদা করে একটা ভেরিফাইড পেজ থাকে, সেইখানে তারা তাদের তথ্য দেয়, আমরা সেখানে তথ্যগুলো পাই এবং ওইখানে আমরা নিজেদের মতামতও দিয়ে থাকি কমেন্টের মাধ্যমে। এরপর হচ্ছে সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ। সরকারের সাথে এই যে আমরা আবার কি করি, ওনারা আমাদেরকে একটা তথ্য দিচ্ছে, আমরা সেখানে আবার নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পাচ্ছি কিসের মাধ্যমে? কমেন্টের মাধ্যমে, বা আমরাও আবার কোনো একটা কিছু রিপোস্ট করছি। তো এই যেটাকে বলা হয় দ্বিমুখী যোগাযোগ। আমরা শুধু সরকারের তথ্যগুলো পাচ্ছি না, আমরা নিজেদের কথাও সরকার পর্যন্ত পৌঁছাতে পারছি এই ইন্টারনেট বা ই গভর্নেন্সের মাধ্যমে। বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনার মধ্যে যেমন আয়কর রিটার্ন জমা দেয়া, চাকরির জন্য আবেদন চাওয়া ও তা জমা দেওয়া। এখন 90% চাকরি কেন, আমাদের যে পরীক্ষা বা ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, সেইখানের যে আবেদনের ফর্ম, তারপর হচ্ছে চাকরির ফর্ম, এগুলো কি এখন আমরা এখন আর কোনো অফিসে যেয়ে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে আমাদেরকে পূরণ করতে হচ্ছে না। আমরা ঘরে বসে আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ফর্ম পূরণের দাবিটা চাওয়া হয়, আবার আমরা সেটা পূরণও করি অনলাইনের মাধ্যমে। তারপর হচ্ছে আয়কর রিটার্ন, বিভিন্ন ধরনের লেনদেন, এরকম লেনদেন আমরা ইন্টারনেট ইউজ করে করছি। তারপর হচ্ছে সরকার পরিচালনার প্রত্যক্ষ অংশগ্রহণ। জনগণ ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্য গ্রহণ করে তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে প্রত্যক্ষভাবে সরকার পরিচালনা অংশগ্রহণের সুযোগ লাভ করে। আপনি পরোক্ষভাবে না করতে পারলেও ইন্টারনেট ব্যবহার করে প্রত্যক্ষভাবে প্রত্যেকটা জনগণ যারা ইন্টারনেট ব্যবহার করছে তারা এই সরকার পরিচালনায় অংশগ্রহণ করছে। এখন তো আমি ওই যে বললাম যেটা, যে ডক্টর ইউনূস বর্তমানে যে আমাদের ক্ষমতায় আছেন, ওনার তো আলাদা একটা পেজে আছে, তো ওইখানে ওনারাও যেমন ওনাদের তথ্য দেয়, আবার আমরা সেখান থেকে সেই তথ্য নেওয়ার পরে আমরাও আমাদের মতামত দিই, সেগুলো কিন্তু প্রভাব ফেলে, অবশ্যই প্রভাব ফেলে। তো আমরাও কিন্তু সরকার পরিচালনায় বা তাদের যে মতামত গ্রহণ, সেখানে আমরা অংশগ্রহণ করছি, আমাদেরও মতামতের সেখানে ভ্যালু আছে। এটা কি কেন পসিবল হয়েছে? এই ই গভর্নেন্সের কারণে। তাহলে ই গভর্নেন্সের কার্যক্রম মেইনলি কয়টা হয়? 4টা। কি? বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো, আর হচ্ছে সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ, আর হচ্ছে লেনদেন পরিচালনা। তারপর রয়ে গেছে কি? প্রত্যক্ষ সরকার পরিচালনায় অংশগ্রহণ। এরপর আসবে হচ্ছে ই গভর্নেন্সের উদ্দেশ্য। প্রত্যেকটা কাজের বা প্রত্যেকটা যেই পদক্ষেপই নেওয়া হোক, সব কিছুই কোনো একটা কিছুকে লক্ষ্য করে বা কিছু উদ্দেশ্য নিয়ে করা হয়। তাহলে ই গভর্নেন্সের উদ্দেশ্যগুলো কি সেটা দেখি। ই গভর্নেন্সের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা, গুড গভর্নেন্স, যেটাকে আমরা পড়েছি। সুশাসন কিন্তু প্রথমে আমরা পড়ে নিয়েছি, পরিণতি ও সুশাসন, এইটার সংজ্ঞা আমরা জেনে নিয়েছি যে সুশাসন কাকে বলে। তাহলে ই গভর্নেন্সের উদ্দেশ্যের মধ্যে কি আছে? যে
এখানে আমরা প্রায় বইয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে উদ্দেশ্য প্রায় 12টা দেয়া আছে। তো এখানে উদ্দেশ্যের মধ্যে হচ্ছে ই গভর্নেন্সের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। এখানে সুশাসন প্রতিষ্ঠা মানে শাসনটা যেন সঠিক সুষ্ঠু হয় সেটা প্রতিষ্ঠা করার জন্য এই ই গভর্নেন্সের ব্যবস্থা, যেমন এই যে দ্বিমুখী যোগাযোগ, তারপরে হচ্ছে আমরা প্রত্যক্ষভাবে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারছি, এই সব কিছুই কি একটা সুশাসন প্রতিষ্ঠা করার একটা দ্বার খুলে দিচ্ছে। তাহলে প্রধান লক্ষ্যই হচ্ছে কি সুশাসন প্রতিষ্ঠা করা। এরপর হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা আনয়ন। ওই যে সরকার একটা মতামত কিছু একটা বলছে বা কিছু একটা পোস্ট করছে বা তাদের কার্যক্রম আমাদেরকে জানাচ্ছে, সেইখানে আবার আমরা যে নিজেদের মতামত প্রকাশ করতে পারছি যে না এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, মানে এরকম, বা এটা আপনারা জাস্ট কথা দিয়েছেন কিন্তু পালন হচ্ছে না। এই যে মানে দ্বিমুখী যেই যোগাযোগটা হচ্ছে জনগণ ও সরকারের মধ্যে, তাহলে এখানে কি হয়, এখানে একটা মানে সরকারের জবাবদিহিতার জায়গা তৈরি হয়। আর যখন জবাবদিহিতা চলে আসে তখনই স্বচ্ছতা আসে শাসনে। এরপর হচ্ছে প্রশাসনকে গতিশীল করা। এই যে জবাবদিহিতার মাধ্যমে গতিশীলতা তৈরি হয়। এরপর হচ্ছে দ্রুত জনগণের নিকট বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া, দ্রুততা। এটা হচ্ছে আমার মনে হয় ই গভর্নেন্সের অনেক বড় একটা সুবিধা, যে গভর্নেন্স বা শাসনটাকে সুশাসনটাকে বা তাদের যে সেবা প্রদান এটাকে অনেক দ্রুত ফাস্ট করে দিয়েছে। কিভাবে? আগে একটা যদি ধরেন কোনো একটা পরীক্ষা, ধরেন পিএসসি পরীক্ষা একদিন পেছানো হবে, এইটা জানার জন্য বা জানানোর জন্য আমাদেরকে ওয়েট করতে হতো, তাদের ডিসিশন নেওয়া হতো, এরপর ওনারা সংবাদ মাধ্যমকে জানাতেন। সংবাদ মাধ্যম সেটা প্রকাশ করলে টিভির সামনে বসে থেকে আমাদের অপেক্ষা করতে হতো কখন অ্যাকচুয়াল রায়টা আসবে বা অ্যাকচুয়াল তথ্যটা প্রকাশ পাবে। কিন্তু এখন তারা যে ওই যে পেজগুলো, তাদের ভেরিফাইড পেজগুলো আছে, ওইগুলোর মাধ্যমেই তৎক্ষণাৎ আমাদেরকে নিউজ দিয়ে দিচ্ছে। এই অপেক্ষার করতে হচ্ছে না যে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে আসবে, গণমাধ্যম থেকে সাধারণ জনগণের কাছে আসবে। এখন সরকারের থেকে সরাসরি সাধারণ জনগণ পর্যন্ত তথ্য বা সেবা পৌঁছে যায়। এটা একটা দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়, আগে যেটা খুবই সময় সাপেক্ষ ছিল। এরপর হচ্ছে সরকার দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো, সাশ্রয়ী পন্থা। আগে বিভিন্ন নোটিশ, তারপর হচ্ছে বিভিন্ন কি বলবো আবেদন, এগুলা কি করতে হতো, কাগজে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছাতে হতো, কাগজে ছাপানো, এটার যে প্রসেস সব কিছু মিলিয়ে খুবই খরচ যেত অনেক, খুবই ব্যয়বহুল ছিল। কিন্তু এখন ওইগুলোর কিছুই করতে হচ্ছে না, জাস্ট একটা পোস্ট বা জাস্ট একটা মন্তব্য আপলোড করা, তারপর হচ্ছে এভাবেই আমরা সরকার আমাদের পর্যন্ত তাদের সেবা পৌঁছে দিতে পারছে। তাহলে এখানে আমাদের খরচ কমে যাচ্ছে, এবং খরচ কমার কারণেই কি হচ্ছে, ওই যে সাশ্রয়ী সেবা প্রদান হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে সরকারি তথ্য ও সেবা জনগণের মাঝে দ্রুত ছড়িয়ে দেওয়া। ওই যে একটু আগেই বললাম দ্রুত, এটা খুবই, আগে যেটা সময় সাপেক্ষ ছিল অনেক বেশি, এখন সেটা ইজিলি, মানে একদিনের কাজ এখন 1 সেকেন্ডে করে ফেলছে। এই মাথার খবর ওই মাথায়, দেশের এই প্রান্তের খবর ওই প্রান্তে, বা ওই প্রান্তে সরকারি কোনো একটা ঘোষণা হলো খাগড়াছড়ি বা ধরেন রাঙামাটি, বান্দরবান, যে কোনো এক জায়গায় সরকারি কোনো একটা ঘোষণা দিল যে ওইখানে যাওয়া নিষেধ বা কিছু, সেটা সাথে সাথেই আমরা পেয়ে যাচ্ছি। তো এই যে সেবাগুলো বা তাদের নোটিশগুলো, বিভিন্ন ধরনের নোটিশ, ওইগুলো আমরা দ্রুততার সাথে পেয়ে যাই। এরপর হচ্ছে প্রশাসনের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্য প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানো, জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠা এবং জনগণের নিকট তথ্যপ্রাপ্তিকে সহজলভ্য করা। অবশ্যই সহজলভ্য হয়েছে, এটা আর আমার মনে হয় না যে আপনাদেরকে বুঝিয়ে বলার কিছু আছে, যে ই গভর্নেন্সের কারণে আমাদের তথ্যপ্রাপ্তি কতটা সহজলভ্য হয়ে গিয়েছে। দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং সংশ্লিষ্টতার সুযোগ সৃষ্টি, স্বচ্ছ সরকার ও প্রশাসন প্রতিষ্ঠা, জনগণকে ঘরে বসেই সেবা ও সুযোগ লাভের সুযোগ করে দেওয়া। ঘরে বসেই আমরা সব কিছু হাতের নাগালে পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে কি ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ উদ্দেশ্য পড়েছি, এখন পড়ব বৈশিষ্ট্য। ই গভর্নেন্স সম্পর্কে আলোচনা করলে এর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো চোখে পড়ে। আমরা যখন ই গভর্নেন্স নিয়ে পড়বো বা ই গভর্নেন্সের দিকে লক্ষ্য করব, তখন আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাবো। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। প্রথম কি, ইলেকট্রনিক গভর্নেন্স।
ই গভর্নেন্স শব্দটি এসেছে ইলেকট্রনিক গভর্নেন্স বা গভর্নমেন্ট শব্দ থেকে, ইলেকট্রনিক গভর্নমেন্ট থেকে। বাংলায় একে বলা হয় ইলেকট্রনিক সরকার বা শাসন। বাংলায় একে কি বলা হয়? ইলেকট্রনিক সরকার বা শাসন। এই শাসন বা সরকার পরিচালনায় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা কৌশল প্রয়োগে মুখ্য ভূমিকা পালন করে। মানে এর প্রধান বৈশিষ্ট্য বা মুখ্য বৈশিষ্ট্য কি হবে? ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করা। বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য বা সেবা আমরা যে সরকার আমাদেরকে সেবা প্রদান করে এবং আমরা সেই সেবা গ্রহণ করি বা কাজে লাগাই, ওইগুলো সব কিছুর মধ্যেই এই ইলেকট্রনিক মিডিয়া বা ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যাপারটা রিলেটেড থাকবে। এটা হচ্ছে তাদের প্রধান ই গভর্নেন্সের প্রধান বৈশিষ্ট্য। অনলাইন গভর্নমেন্ট বা গভর্নেন্স, অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা জনগণের কাছে সহজলভ্য করা ই গভর্নেন্সের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রযুক্তি নির্ভর, ই গভর্নেন্সটা প্রযুক্তি নির্ভর হবে। দ্যাটস ভেরি নর্মাল কথা যে আপনার যদি এখানে পুরো ইলেকট্রনিক মিডিয়া সংযুক্ত যেহেতু পুরোটা সিস্টেমের মধ্যে, ই গভর্নেন্সের সিস্টেমের মধ্যে, তাহলে এটা অবশ্যই ইলেকট্রনিক বা প্রযুক্তি নির্ভর হবে। সেবার মান উন্নয়ন, ই গভর্নেন্সের লক্ষ্য হলো জনগণকে প্রদত্ত সেবার মান উন্নয়ন। যে সেবাগুলো আগে থেকেই আছে হয়তো বা ওইগুলোকেই আরও বেশি উন্নত করে জনগণের কাছে পৌঁছে দেওয়া বা সেবার মান উন্নয়ন। আগে যেটা ওই যে আমি একটু আগে বললাম যে আগে যেই সেবাটা পেতে আমাদের 2-3 দিন সময় লাগতো, নিজে যে তারপর হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করে খাটাখাটনি করে আপনার যে সেবাটা নেওয়া লাগতো, এখন সেটা আপনি ঘরে বসেই পাচ্ছেন। সময়ও কম লাগছে, আপনার সেবার মান উন্নত হচ্ছে, আর আপনার টাকা পয়সাও বেঁচে যাচ্ছে, খরচও কমে যাচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি, ই গভর্নেন্সের লক্ষ্য হলো সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি। অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি সেবা সহজে জনগণের নিকট পৌঁছে দেওয়ার ফলে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। অর্থনৈতিক ক্ষেত্রসমূহে অগ্রাধিকার উন্নয়ন, তারপর হচ্ছে স্বচ্ছতা, মানে বৈশিষ্ট্য এগুলো। স্বচ্ছতা, ই গভর্নেন্স সরকারের স্বচ্ছতাকে সুনিশ্চিত করে। ই গভর্নেন্স সরকারের স্বচ্ছতাকে সুনিশ্চিত করে, ফলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়। দ্বিমুখী যোগাযোগ একটু আগে বলেছি আমি। লেনদেন পরিচালনা, বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে। সরকার পরিচালনার অংশগ্রহণ, ইলেকট্রনিক ব্যবস্থা তথা তথ্য প্রযুক্তির সাহায্য গ্রহণ করে জনগণ প্রত্যক্ষভাবে সরকার পরিচালনায়, মানে আপনি হচ্ছে এখানে কি বৈশিষ্ট্য আর উদ্দেশ্যের মধ্যে মোটামুটি মিল পাবেন, কারণ যেটা তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে তো তারা কাজ করবে, আর তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোই দেখা যাবে। আপনি যেটার উদ্দেশ্যে কাজ শুরু করবেন, আপনি তো ওইভাবেই কাজটা করবেন, আপনার যেগুলো উদ্দেশ্য, তো উদ্দেশ্য আর বৈশিষ্ট্যের মধ্যে মিল পাওয়া যায়। সুশাসন ও ই গভর্নেন্সের সুবিধা, মানে আপনার ই গভর্নেন্স হওয়ার কারণে আপনার সুশাসনের যে সুবিধাগুলো কী কী? অ্যাডভান্টেজেস অফ গুড গভর্নেন্স অ্যান্ড ই গভর্নেন্স। সুশাসন ও গভর্নেন্সের পারস্পরিক সম্পর্ক খুবই নিবিড়, মানে খুবই ঘনিষ্ঠ বোঝায় এটা নিবিড় দিয়ে। এই গভর্নেন্স নিম্নলিখিত উপায়ে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে ই গভর্নেন্স কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করে সেটা বলা হচ্ছে এখানে। সেবা প্রদানকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ স্থাপন, এই যে এটা হচ্ছে সেবা প্রদানকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ স্থাপন। এই জিনিসটা যখন ই গভর্নেন্স ছিল না তখন কতটা কঠিন ছিল, যারা ওই সময়ে ছিল তারাই বলতে পারবে। এক অফিস থেকে আরেক অফিসে দৌড়ানো, আপনার বারবার আসা যাওয়া, আজকে নয় কালকে, কালকে নয় পরশু, কর্মকর্তার সময় নেই, আপনার সময় নেই, এরপর হচ্ছে সরকারি ছুটি, সব কিছু দৌড়াদৌড়ি হ্যাসেলের মাধ্যমে আপনি একটা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারতেন। কিন্তু এখন আপনি ঘরে বসে একটা ইমেল বা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই কর্মকর্তার সাথে ঘরে বসেই কথা বলতে পারছেন। তাদের বিভিন্ন পেজ বা তাদের পোর্টাল ইত্যাদির মাধ্যমে আপনি তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট করার ইমেল যেটার মাধ্যমে ওনারা কমফোর্টেবল বা যেটাতে আপনাকে অ্যাক্সেস দিবে, ওইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? যোগাযোগ কর্মকর্তাদের সাথে, যারা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এরপর হচ্ছে স্বচ্ছতায়ন। এটা তো আগেও বলেছি যে স্বচ্ছতা কিভাবে আসবে। আপনি সরকারকে প্রশ্ন করতে পারবেন, সরকার আপনার সামনেই সব কিছু করছে, সেটা সাথে সাথে আপনার সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে, ধামাচাপা দেওয়ার সুযোগ পাচ্ছে না। তো তাদের কাজে সবসময় স্বচ্ছতা আনতে হচ্ছে। এই স্বচ্ছতায়নটা হচ্ছে দক্ষ ও সাশ্রয়ী পন্থা
দক্ষ ও সাশ্রয়ী পন্থায় এই গভর্নেন্সের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে আমাদের খরচ কমে যাচ্ছে, ব্যয়বহুল জিনিস আমরা খুব অল্প খরচেই পেয়ে যাচ্ছি, ঘরে বসেই পেয়ে যাচ্ছি। তো এই কারণে হচ্ছে দক্ষ ও সাশ্রয়ী পন্থা অবলম্বন করছি আমরা এই ই গভর্নেন্সের খাতিরে। রাজনৈতিক সচেতনতা তৈরি, আগে যারা রাজনৈতিকভাবে সচেতন ছিল না, যারা এখন ফোন ইউজ করছে, যেমন ধরেন আমি যদি আমার কথা বলি, আমি কখনোই এসব রাজনীতি, তারপর হচ্ছে রাজনৈতিক দল, সরকার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না, মানে এগুলো নিয়ে আমার ইন্টারেস্ট ছিল না। কিন্তু যখন থেকে আমি হচ্ছে ফেসবুক চালানো শুরু করেছি, টুকটাক এই নিউজ ওই নিউজ আস্তে আস্তে এখন আমার মাথায় একটু হলেও এই জিনিসটা গেঁথে গেছে, বা আমি একটু হলেও জানি রাজনীতি সম্পর্কে। মানে আমাকে কেউ চোখে ধুলো দিতে পারবে না বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, অ্যাটলিস্ট এইটুকু, জাস্ট স্ক্রলিংয়ের মাধ্যমে। এমন না যে আমি সার্চ করে করে রাজনৈতিক নিউজ দেখি, স্ক্রলিংয়ের মাঝখানে যেগুলো চলে আসে এর মাধ্যমে আমি, আমার মনে হয় আগের তুলনায় এখন যথেষ্ট সচেতন হয়েছে রাজনৈতিকভাবে, এরকম সবার ক্ষেত্রেই। তো এই রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে, তারপর যে তথ্যের সহজলভ্যতা, খুবই ইজি হয়ে গেছে ইনফরমেশন পাওয়া। আর ইনফরমেশনই তো এখন হচ্ছে আমাদের প্রধান সম্পদ, সেই সম্পদ পাওয়াটা ইজি হয়ে গেছে, সরকারের বিষয়ে হোক বা সরকার জনগণের বিষয়ে হোক। জনগণের একটা সমস্যা হচ্ছে কোথাও, সেটার পোস্ট বা অনলাইনের মাধ্যমে আপনি সরকার বা যারা আমাদেরকে সেবা দেয়, যারা আমাদের জন্য নিয়োজিত, তারা সহজেই আমাদের ব্যাপারগুলো জানতে পারছে। আবার আমরাও সহজেই ঘরে বসেই, কোথাও বের হতে হচ্ছে না, ঘরে বসে, ইভেন আগে টিভি অন করা লাগতো, এখন টিভিও অন করা লাগছে না, আপনি ফোনের মাধ্যমে সকল তথ্য পেয়ে যান। এটাই হচ্ছে তথ্য সহজলভ্যতা বুঝাচ্ছে। তারপর হচ্ছে জনগণের ব্যাপক অংশগ্রহণ। এই যে অংশগ্রহণের ব্যাপারটা একটু আগে আমি বললাম, যে আগে আমি এগুলোর ব্যাপারে কথাই বলতাম না, কারো কেউ কথা বলে আমি ইন্টারেস্টেডও ফিল করতাম না, আমি কিছু জানতামও না বাংলাদেশের রাজনীতি, কোন দল আছে, কি আছে না আছে, কিছু সম্পর্কে আমার ইন্টারেস্টই ছিল না, মানে আমি কিছু জানতামও না, জানার চেষ্টাও করিনি। কিন্তু এখন আমি এই তথ্যের সহজলভ্যতার কারণে আমার কাছে তথ্য আস্তে আস্তে আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। তো এই ইন্টারেস্টের থেকেই এই অংশগ্রহণ, এই ইন্টারেস্টটাই হচ্ছে অংশগ্রহণ। আপনি অংশগ্রহণ মানে যে আপনি যে নেতা হয়ে যাবেন বা আপনি সরকারের কাজে যে সরাসরি হস্তক্ষেপ করবেন, এটাকেই অংশগ্রহণ বলে এরকম না। এই যে আপনি রাজনৈতিকভাবে সচেতনতা, এই সচেতনতা আসলেই আপনার কি হয়ে যায়, সচেতনতা আসলেই অংশগ্রহণ, যে আপনি জনগণের ব্যাপক অংশগ্রহণ হচ্ছে। আপনি সরকার কোনো একটা কাজ করলে সরকারের বিরুদ্ধে কথা বলছেন, সরকারের পক্ষে কথা বলছেন, বিপক্ষে কথা বলছেন, তারপরে হচ্ছে নিজের মতামত দিচ্ছেন যে এভাবে করা হতো, এইভাবে, এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, নিজের অধিকার কর্তব্য এগুলো সম্পর্কে সচেতন হচ্ছেন। এটাই হচ্ছে জনগণের ব্যাপক অংশগ্রহণ বা অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর। প্রকৃত গণতন্ত্র, যেখানে জনগণই থাকবে মূল কথা। এই জনগণের মূল কথা, জনগণ কি ঘরে বসে, আগে যখন ইলেকট্রনিক মিডিয়া ছিল না বা ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা সরকার পরিচালনা করা হতো না, তখন কি আপনি চাইলেই একটা কিছুতে অংশগ্রহণ করতে পারতেন? আপনি চাইলেই অংশগ্রহণ করতে পারতেন না, বা আপনার নিজেরও ইচ্ছে করতো না যে আমি এত হ্যাসল সহ্য করে একটা কিছু নিজের কথা তুলে ধরবো বা তার কথাকে আমি খণ্ডন করব। এরকম আপনার কখনোই মাথায়, মানে কখনোই কি, যদি আপনি অনেক বেশি ইন্টারেস্টেড না হন বা ওই রকম ধরনের সচেতন নাগরিক না হন, তাহলে আপনার এরকম অংশগ্রহণ ইম্পসিবল ছিল। তো এখন যেহেতু অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, জনগণের অংশগ্রহণ, সেই ক্ষেত্রে তো প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে। এই প্রথম বা 6 নম্বর পয়েন্ট থেকেই 7 নম্বর পয়েন্ট চলে আসে। গণতন্ত্র মানেই তো জনগণ, জনগণের কথা দিয়ে যে সরকার চলে, জনগণের সুবিধা, জনগণ যার প্রধান কথা, সেটাই তো গণতন্ত্র। তাহলে এখানে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, আরেক দিক থেকে সেটাকে প্রসারিত করছে কি প্রকৃত গণতন্ত্রকে। তারপর হচ্ছে পরিবেশগত সুবিধা, দ্রুততা ও সুবিধা বৃদ্ধি। এই দ্রুততা বৃদ্ধি একটু আগেই বললাম, জনগণের অংশগ্রহণ, একই কথা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে। তাহলে আমরা বৈশিষ্ট্যর মধ্যে কি কি ছিল, আমরা বৈশিষ্ট্যতে আরেকবার যাই। এই যে বৈশিষ্ট্যতে ছিল হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, অনলাইন গভর্নমেন্ট বা গভর্নেন্স, প্রযুক্তি নির্ভর সেবার মান উন্নয়ন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষেত্রসমূহের অগ্রাধিকার উন্নয়ন, স্বচ্ছতা, দ্বিমুখী যোগাযোগ, লেনদেন পরিচালনা, সরকারি পরিচালনায় জন অংশগ্রহণ। এরপরে আসলো কি আমাদের সুশাসন ও ই গভর্নেন্সের সুবিধা। এই অধ্যায়টা কিন্তু খুবই ছোট একটা অধ্যায়, কিন্তু এখান থেকে আপনি এটা সব মিলিয়ে এই বইটাতে কয় পৃষ্ঠা আমি আপনাদেরকে বলি, 2, 4,
মানে সব মিলিয়ে 4 থেকে 6, সব মিলিয়ে 5.5 থেকে 6 পৃষ্ঠার একটা অধ্যায় এটা। কিন্তু এখান থেকে আপনি প্রশ্ন এমসিকিউ দুইটাই কমন পাবেন। তো এখানে যদি সরাসরি এই অধ্যায় থেকে একটা ফুল সৃজনশীল নাও আসে, আপনার অন্য একটা অধ্যায়ের সাথে অ্যাড করে এই অধ্যায় থেকে প্রশ্ন দিয়ে দিবে। তো আপনি 6 পেজ পড়লে আপনার প্রশ্নও কমন পড়ছে, এমসিকিউও কমন পড়ছে। তো আপনার এটা একটু ভালো করে পড়া উচিত। ছোট অধ্যায় বলে হেলাফেলা করলেন, এটা আসলে ঠিক হবে না। আচ্ছা, ই গভর্নেন্সের সুবিধার মধ্যে কি কি আছে? সেবা প্রদানকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ স্থাপন, স্বচ্ছতায়ন, দক্ষতা ও সাশ্রয়ী পন্থা, রাজনৈতিক সচেতনতা তৈরি, তথ্যের সহজলভ্যতা, জনগণের ব্যাপক অংশগ্রহণ, প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর, পরিবেশগত সুবিধা, দ্রুততা ও সুবিধা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ। আপনি যদি এই 10টা পয়েন্ট হুবহু বইয়ের মতো করে লিখতে পারেন তাহলে তো অনেক ভালো, এটার উপরে তার কথাই হয় না। কিন্তু এরপরেও যদি আপনার হুবহু এটা মনে না থাকে, আমার মনে হয় আপনি নিজে থেকেই 10টা, মানে এটার মেইন কথা থেকে আপনি 10টা পয়েন্ট বের করতে পারবেন, মানে যেটার অ্যাকচুয়ালি এইগুলোই প্রকাশ করবে, কিন্তু আপনার ভাষাটা হয়তো একটু অন্যরকম হবে। ওইটা তো সমস্যা নেই, বইটা মুখস্থ করলে অনেক ভালো। আর যদি না পারেন তখন নিজে থেকে বানিয়ে দেওয়া, ওইটাও অবশ্যই ভালোই হবে। শাসন ও ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা মানে বাধা, এখানে কি কি বাধা থাকতে পারে আপনার ই গভর্নেন্সের ক্ষেত্রে? ই গভর্নেন্স তো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সুবিধা দেখলাম আমরা, প্রায় 10টার মতো সুবিধা। এখানে অবশ্যই কিছু বাধা বা অসুবিধাও থাকে। তো সেখানে কি কি আছে? সমাজের সকল শ্রেণীর মানুষ ই গভর্নেন্সের সুবিধাগুলো নেওয়ার ক্ষেত্রে সমানভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে না। মানে আপনি যখন এখানে প্রধান প্রতিবন্ধকতাটা হবে কি, বিশেষ করে বাংলাদেশে এখনও অনেক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে এই ইলেকট্রনিক মিডিয়া বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে না। সবাই সমানভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছে না, সবার সেই সুযোগও নেই, বা সবাই ওই ওই পর্যন্ত দক্ষও না যে সবাই ইন্টারনেট ইউজ করবে। সামনে হয়তো আর 4-5 বছর পরে হয়তো এটা, এই কথা আমি আর বলতে পারবো না যে সবাই ইন্টারনেট ইউজ করতে পারে না। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের এরকম সিচুয়েশন আছে বা রয়ে গেছে যে সবাই সমানভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে না, বা এটার সুবিধাটা সবাই নিতে পারে না। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা একটা, বা ই গভর্নেন্সের জন্য একটা প্রতিবন্ধকতা, যে যেই মানুষগুলো ইন্টারনেট ব্যবহার করতে পারে না বা প্রযুক্তির ব্যবহার করতে পারে না, তারা হচ্ছে এই গভর্নেন্সের সুবিধাটা নিতে পারছে না। ইন্টারনেট হতে প্রাপ্ত তথ্য কতটা নির্ভরযোগ্য, এই যে এই কথাটা, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য কতটা নির্ভরযোগ্য, এই যে আমি একটু আগে বললাম যে বিভিন্ন তাদের ভেরিফাইড পেজ আছে, কিন্তু এরকমও আছে যে তাদের এই হুবহু কপি ইভেন ওইটা ভেরিফাইডও হতে পারে। ফেক পেজগুলো এখন দেখা যায় ভেরিফাইডও হয়। তো তখন ওইখান থেকে আপনাকে মিসইনফরমেশন দিতেই পারে, আপনি সেটা ট্রাস্ট করেও ফেলতে পারেন। এই যে নির্ভরযোগ্যতাটা দিন দিন কমে যাচ্ছে, যত বেশি অ্যাভেলেবেল হচ্ছে ইন্টারনেটে প্রাপ্ত তথ্যটাকে বিশ্বাস করা তত বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ ফেক নিউজের অভাব নেই। আমার মনে হয় যে বাংলাদেশে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, যদি দিনে 100টা নিউজ প্রকাশিত হয় বা 100টা তথ্য ইন্টারনেটে আসে, সেইখান থেকে 80টা তথ্যই মিথ্যা, হয় মিথ্যা নয়তো এটা বিকৃত করা। ধরেন বলছে লাইনটা এভাবে, ওইটাকে ঘুরিয়ে অন্যভাবে দিয়ে দিছে, যে মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে নির্ভরযোগ্যতাটা হারিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আরেকটা প্রতিবন্ধকতা। অনেক ক্ষেত্রে সরকারের অনেক গোপন কর্মপন্থা জনমতকে প্রভাবিত ও একমুখী করে থাকে। গোপন কর্মপন্থাগুলো জেনে যাচ্ছি, যেগুলা হচ্ছে আমাদের জনমতকে একমুখীভাবে প্রভাবিত করছে। এরপর হচ্ছে ই সরকার বা ই গভর্নেন্সে বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো বিবেচনা ও নির্দেশনা আছে, যেমন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব, সাইবার আক্রমণের ভীতি, এবং এসব ক্ষেত্রে যে ভারসাম্যতা আছে তা নষ্ট হওয়ার সম্ভাবনা। এই সাইবার আক্রমণের ভীতির কারণে আমাদের যে একটা আমরা সুন্দর ভারসাম্যপূর্ণ গভর্নেন্সের চিন্তা করছি, সেটা কি হতে পারে, নষ্ট হতে পারে। রাষ্ট্রীয় নীতির অকার্যকরতা সুশাসন ও ই গভর্নেন্স প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাষ্ট্রীয় নীতির অকার্যকরতা, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, মানে এক দপ্তরের সাথে অন্য দপ্তরের যে সম্পর্ক সেটার যদি ভালো না হয়, তাহলেও ই গভর্নেন্সের বা সুশাসন প্রতিষ্ঠায় একটা বাধা তৈরি হয়। অনেক রাষ্ট্রের বিদ্যুৎ সমস্যায় ই গভর্নেন্সের পথে বড় বাধার সৃষ্টি। এই বিদ্যুৎ সমস্যা মাঝে মাঝে দেখা যায় যে একটা
মাঝে মাঝে কি বাংলাদেশের এখনও প্রায় অনেক এলাকায়, যেমন গাজীপুরের টুঙ্গি এলাকাতে কি হয়, ধরেন আপনি দিনের মধ্যে ওইখানে মজা করে সবাই বলে যে কারেন্ট আসলে তারা সারপ্রাইজড হয়, কারেন্ট গেলে সারপ্রাইজড হয় না। মানে কারেন্ট চলে গেছে বা বিদ্যুৎ চলে গেছে এটাতে সারপ্রাইজড হয় না, কারেন্ট আসছে এটাতে সারপ্রাইজড হয়। তাহলে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার এই অবস্থা। তো এই যে বিদ্যুতের সমস্যা, এটাই হচ্ছে ই গভর্নেন্সের আরও বড় একটা দক্ষ কর্মীর স্বল্পতা, অবকাঠামোগত সমস্যা বাংলাদেশের রাজনীতিতে সবসময় আছে। আমার মনে হয় না কবে এটা শেষ হবে, গড নোস। ইলেকট্রনিক সামগ্রী উপাদান ও ব্যবসা বাণিজ্যের অনগ্রসরতা, এগুলো হচ্ছে কি প্রতিবন্ধকতা। আমরা এতক্ষণ পড়ছিলাম যে সুশাসন ও ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা। এখন সুশাসন ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা উত্তরণের উপায়, মানে প্রতিবন্ধকতা তো থাকবেই, সেখান থেকে আমাদের তো বের হয়ে আসতে হবে। তার উপায়গুলো কি কি? সমাজের সকল শ্রেণীর মানুষ যেন ই গভর্নমেন্টের সুবিধাগুলো গ্রহণ করতে পারে সেদিকে সচেষ্ট হতে হবে। ইন্টারনেট যেন সহজলভ্য হয়, অর্থাৎ কম মূল্যে কেনা যায়। ইন্টারনেটের কম মূল্যে কেনা যায় কি, দিন দিন ইন্টারনেটের মূল্য বেড়েই যাচ্ছে। রবি, গ্রামীণ ফোন, এগুলাতে তো ইন্টারনেট কিনতে গেলে মানে দেউলিয়া হইতে হয়। কিন্তু যদি এটা কমানো যায়, ইন্টারনেট সহজলভ্য করা যায়, তাহলে সবার জন্য এটা ব্যবহার করা সহজ হবে এবং সবাই ব্যবহার করতে পারবে। ইন্টারনেটের প্রাপ্ত তথ্য যেন নির্ভরযোগ্য হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। নির্ভরযোগ্য তথ্য মানে আপনার এই যে ফেক পেজগুলো বা ফেক যে তথ্যগুলো ছড়ায়, ওই পেজগুলো বা ওই পোর্টালগুলোকে অবশ্যই আইনের আয়তায় আনতে হবে। এবং আমরা যেন ডিফারেন্সিয়েট করতে পারি সাধারণ জনগণ যে এটা ফেক পেজ, এটা সত্যিকার অর্থেই গভর্নমেন্ট থেকে আসা তথ্য, সেই জিনিসটাকে স্পষ্ট করতে হবে। সরকারের গোপন কর্মপন্থা প্রকাশ পেলে যেন তা বিরূপ প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। সাইবার আক্রমণের ভীতি দূর করতে হবে এবং এরূপ আক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের সুবিধাভোগী জনগণ সরকারের খুব কাছে চলে আসায় তাদের গোপনীয়তা যেন নষ্ট না হয়, তারা যেন ব্যক্তি স্বাতন্ত্র্য বোধহীন হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা তা না হলে সরকার স্বেচ্ছাচারী হয়ে পড়বে। সরকার প্রতিষ্ঠার সময় মনে রাখতে হবে এটা করতে গিয়ে যেন ব্যয় বিনিময়ের প্রাপ্ত ফলাফল যেন আশাব্যঞ্জক হয়। এরপর হচ্ছে জনগণকে না জানিয়ে কোনো তথ্য যোগ বিয়োগ বা সংযোজন বিয়োজন করা উচিত হবে না। কোনোভাবেই জবাবদিহিতার প্রশ্নটি যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা প্রবলেমও পেলাম, প্রবলেম সলভ করার উপায়ও পেয়ে গেলাম। এইটুকুই এই চতুর্থ অধ্যায়ে এইটুকুই ছিল, এর থেকে বেশি কিছু এই চতুর্থ অধ্যায়ে নেই। তাহলে আমাদের কি মনে হয় যে এটা থেকে প্রশ্ন আসলে আমরা অবশ্যই উত্তর করতে পারবো, এটাতে তেমন কিছুই নেই। তাহলে চতুর্থ অধ্যায় যেহেতু শেষ হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চম অধ্যায়ের দিকে। এখন আপনারা যতদিন পর্যন্ত ক্লাস না করবেন, ক্লাসে অ্যাটেন্ড না করবেন বা কমেন্টে বা পোস্টের মাধ্যমে আমাদেরকে কিছু না জানাবেন যে কি ল্যাকিংস আছে বা আপনাদের কি প্রয়োজন, ততদিন পর্যন্ত আসলে আমি এভাবেই একতরফা কথা বলে যাব। আপনাদের কোনো সমস্যা থাকলে আমি জানতেও পারবো না, সেগুলো সলভও করতে পারবো না। সো যদি কোনো সমস্যা থেকে থাকে বা সলভ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জানাতে হবে আমাদের, না জানালে তো আমরা সেটার উত্তর দিতে পারবো না। আর যারা হচ্ছে মনে করেন যে অনলাইনে ক্লাসটাকে গুরুত্ব দেন না, তাদের জন্য আমি বলি যে আমার অ্যাডমিশনের সময় যেটা আপনাদের সামনে আসছে, ওই অ্যাডমিশনের সময়টাও আমি অনলাইন কোর্স করেই এই পর্যন্ত এসেছি। আপনারা যারা আগের ক্লাসগুলো করেন বা জানেন যে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের 4th ইয়ারে পড়াশোনা করছি। তো এতটুকু পর্যন্ত এসেছি বা ভর্তি পরীক্ষায় সাকসেস হয়েছি, কিন্তু আমি অনলাইন কোর্স করি। তো আপনাদের হচ্ছে এটা মেইন সুযোগ। একটু আগে আমরা পড়লাম যে সাশ্রয়ী, এটা হচ্ছে সাশ্রয়ী ব্যবস্থা, আপনার খরচের দিক থেকেও কম। যেখানে আপনার 8 থেকে 10,000 টাকা খরচ করতে হতো, সেখানে আপনি 1.5 থেকে 2,000 বা 2 থেকে 3,000 টাকা খরচ করে একটা ফুল কোর্স কিনে রেকর্ডেড ক্লাস, যেটাকে আপনি রিপিটেড বারবার দেখতে পাচ্ছেন, এরকম কোর্স করে তারপর হচ্ছে আপনারা ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। তো এটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের অফলাইনের ক্লাস থেকেও এটা বেশি কার্যকর হবে আমার মনে হয়।
আর আমি সেই সেই ফলটা পেয়েছি বলে আপনাদেরকে এটা বলছি। তাহলে আমাদের পঞ্চম অধ্যায় কি আছে? পঞ্চম অধ্যায় হচ্ছে, এখানে একটা ওয়ার্ড মিসিং, সেটা হচ্ছে নাগরিক। এই অধ্যায়টার নাম হচ্ছে নাগরিক অধিকার, কর্তব্য ও এবং মানবাধিকার। নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। এই অধ্যায়টার নাম কি? নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার। এখানেই কয়েকটা টার্ম আমরা পেয়ে গেছি, নাগরিক অধিকার, কর্তব্য, মানবাধিকার। তাহলে এগুলো নিয়ে হবে আমাদের পঞ্চম অধ্যায়ের আলোচনা। আচ্ছা, অধিকার। অধিকার কি? আপনারা যে এই যে এত সব কিছুর ক্ষেত্রে আমার অধিকার 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 করেন, অধিকারের সংজ্ঞাটা কি আপনারা আসলে জানেন যে অধিকার কি? সেটা এখন আমরা ক্লিয়ার হব। পরিণীতিতে অধিকার বলতে, এটা কিসের ভাষায়? পরিণীতির ভাষায়। অধিকার বলতে বোঝায় সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা। কি হতে হবে? কল্যাণকর সুযোগ সুবিধা। আর এই অধিকার সবসময় কি হবে? রাষ্ট্র ও সমাজ কর্তৃক স্বীকৃত হতে হবে। আপনি যদি অধিকারের কথা চিন্তা করেন, সেটা কি হতে হবে? রাষ্ট্র ও সমাজ কর্তৃক স্বীকৃত হতে হবে। এটা মনে রাখতে হবে। শুধু অধিকার আপনি নিজে নিজে বানিয়ে নিলেন, বললেন যে এটা আমার অধিকার, আর হয়ে গেল, সেটা বললে হবে না। আপনাকে চিন্তা করতে হবে এটা আমি যেই সমাজে থাকছি, যেই রাষ্ট্রে বসবাস করছি, সেইখানে স্বীকৃত কি না। যদি স্বীকৃত হয় তাহলে ওটা আপনার অধিকার, যদি স্বীকৃত না হয় তাহলে আপনার অধিকার নেই। যে সুযোগ সুবিধা, আমরা একটু আগে কী পড়লাম? কল্যাণকর সুযোগ সুবিধা। আপনার মনে হতে পারে এটা আপনার জন্য কল্যাণকর বা আপনার জন্য ভালো, কিন্তু আপনি যেই রাষ্ট্রে বসবাস করছেন, যেই সমাজে বসবাস করছেন, সেই সমাজ ও রাষ্ট্র সেটাকে স্বীকৃতি দেয় না, তাহলে সেটা আপনার অধিকার না, যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিক জায়গায় আছেন। তাহলে আপনার অধিকার ফলানোর ক্ষেত্রে জায়গাটাকেও চিন্তা করতে হবে। এখানে হচ্ছে কি, এলটি হব হাউস এর মতে, এলটি হব হাউসের মতে প্রকৃত অধিকার বলতে সামাজিক কল্যাণের জন্য কতগুলো শর্তকে বোঝায়। কতগুলো শর্ত, কন্ডিশনস, কতগুলো শর্তকে বোঝায় সামাজিক কল্যাণের জন্য। প্রকৃত অধিকার বলতে কি বোঝায়? সামাজিক কল্যাণের জন্য কতগুলো শর্তকে বোঝায়। আমি সবসময়ই বলে থাকি আপনাদের যে কি করতে হবে, আপনাদেরকে এরকম রাইটারের নাম সহ, যেখানে নাম উল্লেখ করে আপনি যদি সংজ্ঞা দিতে পারেন, দার্শনিকের নাম বা সমাজবিজ্ঞানীদের নাম উল্লেখ করে যদি আপনি কোনো সংজ্ঞা প্রদান করতে পারেন, তাহলে সেটা ভালো হয়। মানে আপনাকে যখন সংজ্ঞা চাইবে বা আপনি একটা বড় প্রশ্নই লিখছেন, ওটার মাঝখানে যদি আপনি কি করতে পারেন, একটু নাম অ্যাড করে, সমাজ নাম, তারপর হচ্ছে সাল, এগুলো অ্যাড করে উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনার নাম্বার ভালো আসবে। একটা কথা কি, মানে যতই বলুক যে লাইন বাই লাইন পরে আমরা মার্কিং করি, কোনো কলেজই আমার মনে হয় না এতটা কষ্ট করে। ঘ ঘ আপনারা যারা এক একটা প্রশ্ন 5 মার্কের প্রশ্ন বা 4 মার্কের প্রশ্নের জন্য 7 পেজ 8 পেজ করে, অনেকে 10-12 পেজে লিখে, আপনার কি মনে হয় এত মোটা মোটা খাতা তাদের পুরোটা পড়া সম্ভব না? কিন্তু যখন আপনি আপনার ওই লেখার মধ্যে কিছু সাল বানিয়ে বানিয়ে, সাল না অবশ্যই, সেটা অ্যাকচুয়াল তথ্য হতে হবে, সাল নাম উল্লেখ করে দিবেন, ওইগুলো হচ্ছে হাইলাইটেড থাকবে, মানে টিচারদের চোখে পড়বে। তারা কিন্তু চোখ বুলায়, আবার না দেখে জাস্ট খাতা বন্ধ করে মার্ক দিয়ে দেয় এরকম না, তারা চোখ বুলালেই বুঝতে পারে। টিচাররা যখন আপনার খাতার উপর দিয়ে চোখ বুলায়, তখনই বুঝতে পারে যে আপনি আসলে কতটুকু জেনে লিখেছেন, কতটুকু না জেনে মনের ইচ্ছা মতো লিখেছেন। যখন তারা চোখ বুলালে দেখতে পারবে যে আপনার কিছু সাল নাম আছে, তার মানে আপনি অবশ্যই পড়াশুনো করে জেনেই লিখেছেন, সেই ক্ষেত্রে আপনাকে ভালো মার্ক দেবে। এই যে আপনাদের একটুখানি ডিফারেন্স হয়ে যায় একজন আরেকজনের সাথে, যে আপনার মনে হয় যে আমিও তো অনেক পড়েছি, আমার তো এর থেকে বেশি পড়া সম্ভব না, তাহলে আমার থেকে কেন ও মার্ক বেশি পেল? ওই যে যে বেশি পেয়েছে সেই রকম ছোটোখাটো জিনিসগুলো মনে রাখে, এই ট্রিক্সগুলোই মনে রেখে তারা আগায়, তাই তারা ভালো মার্ক পায়। অবশ্যই ভালো মার্ক ফ্রিতে দেয় না, কোনো রিজন থাকে। এ হচ্ছে অধিকারের বৈশিষ্ট্য।
অধিকার আসলে কেমন, এটাই অধিকার কে সেটা ও দেখতে কেমন সেটা দেখব। অধিকার আসলে দেখতে কেমন, এইটা কখনো চিন্তা করেছেন যে অধিকার দেখতে কেমন? চিন্তা যেহেতু করেননি, তাহলে এখন দেখি অধিকার দেখতে কেমন। প্রথমত, অধিকারের ধারণা মানুষের সামাজিক চেতনাবোধ থেকে উদ্ভূত। সামাজিক চেতনাবোধ থেকে সমাজেই সমাজেই এর সৃষ্টি এবং সমাজেই এর বিকাশ ঘটে। তাহলে অধিকার কোথায় থাকবে? সমাজেই এর সৃষ্টি, সমাজেই এর বিকাশ। তাহলে সমাজভেদে আপনার অধিকারও ভিন্ন হবে। দ্বিতীয়ত, অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত। একটু আগে আমি বললাম যে এটা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত হতে হবে, রাষ্ট্র ও সমাজ কর্তৃক। সমাজ পরিবর্তনের সাথে সাথে অধিকারও পরিবর্তন হয়। আপনি এখন বাংলাদেশের ঢাকায় আপনার যেটা অধিকার, আপনি একটা প্রত্যন্ত গ্রামে গেলে সেই অধিকারটা ফলাতে পারবেন না, কারণ সেখানে সমাজ ব্যবস্থা এই আপনার ঢাকার কেন্দ্র থেকে আলাদা হতেই পারে। এটা আবার একও হতে পারে, মানে আপনি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কিছু লিটারেলি নিয়েন না। অধিকার গতিশীল, তার মানে অধিকার গতিশীল। যেহেতু সমাজ পরিবর্তনের সাথে সাথে অধিকারও পরিবর্তন হয়, তাহলে এটা কি গতিশীল বা চলমান প্রক্রিয়া একটা। অধিকারের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তির সার্বজনীন কল্যাণ সাধন। অধিকারের মূল লক্ষ্য কি হবে? ব্যক্তির সার্বজনীন কল্যাণ সাধন। যেখানে যেই সুযোগ সুবিধাতে ব্যক্তির কল্যাণ আছে সেগুলোই আসলে অধিকার। অধিকার ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায়। যখন আপনি আপনার অধিকারের ব্যাপারে সচেতন হবেন, আপনার অধিকার আদায় করতে জানবেন, তখন আপনার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটবে। অধিকার নাগরিক ও নৈতিক গুণাবলীকে জাগ্রত করে। অধিকার সার্বজনীন বা সর্বজনীন, ইউনিভার্সাল। এই হলো আপনার অধিকারের শ্রেণী বিভাগ। অধিকার কত প্রকার? আমরা তো শুধু অধিকার করি, অধিকারের যে কত প্রকার হতে পারে সেটা দেখি এখন। অধিকার প্রধানত দুই প্রকার, নৈতিক অধিকার, আইনগত অধিকার। তাহলে অধিকার প্রধানত কয় প্রকার? দুই প্রকার, নৈতিক অধিকার আর হচ্ছে আপনার আইনগত অধিকার। নৈতিক অধিকার কি সেটা দেখি। নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি যা নৈতিকতা বা ন্যায়বোধ থেকে উদ্ভূত। আমাদের ন্যায়বোধ বা নৈতিকতা থেকে যেসব অধিকারের বিকাশ বা প্রকাশ, সেগুলোকে বলা হয় কি? নৈতিক অধিকার। সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের উদ্ভব, যেমন দারিদ্রের সাহায্য পাবার অধিকার। এটা হচ্ছে আমাদের নৈতিক অধিকার, যে একজন মানে দারিদ্রের যে সাহায্য পাওয়ার অধিকার আছে, তাকে আমরা সাহায্য করব, এটা অবশ্যই আমাদের নৈতিকতা থেকে জাগ্রত হয়েছে। তাই এটা হচ্ছে একটা নৈতিক অধিকারের সংজ্ঞা, সংজ্ঞা না, উদাহরণ। নৈতিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত নয়। এই অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র কোনো ব্যক্তিকে সাহায্য, মানে নৈতিকতা ভঙ্গ করার তো কোনো শাস্তি নেই। এর আগের অধ্যায়ে হয়তো আমরা পড়েছিলাম যে আপনি যখন নৈতিকতা ভঙ্গ করেন তখন আপনার কোনো শাস্তি কোনো রাষ্ট্র, কোনো সরকারই দিতে পারে না। এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব বা আপনার নৈতিক অধিকার, যে আপনি দরিদ্র হিসেবে আপনি সমাজের অন্য কারোর থেকে সাহায্য পাবেন, এটা আপনার নৈতিক অধিকার। কিন্তু এখন আপনাকে কেউ সাহায্য করলো না, আপনি দরিদ্র, সে বড় লোক, কিন্তু আপনাকে সাহায্য করছে না, এটার জন্য তো তাকে কেউ দণ্ডিত করতে পারবে না। এরপর হচ্ছে ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্স, মনে রাখবেন। গ্রন্থে বলা হয়েছে নৈতিক অধিকার যা মানুষের নৈতিক অনুভূতির উপর নির্ভরশীল এবং এগুলো কোনো বৈধ কর্তৃপক্ষ কর্তৃক সুরক্ষিত নয়। কোনো কর্তৃপক্ষ কর্তৃক এগুলো সুরক্ষিত নয়। এটা হচ্ছে সমাজের নৈতিকতার দ্বারা চালিত। এখানে এই নৈতিক অধিকার ভঙ্গ করলে কোনো শাস্তি নেই। সমাজ জীবনকে সুন্দর ও সার্থক করার জন্যই এই নৈতিক অধিকারগুলো থাকে বা আমরা এগুলোকে পালন করে থাকি। এরপর আসি আইনগত অধিকার। আইনগত অধিকারে কি? আইনগত অধিকার বলতে ব্যক্তির সে অধিকারকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। কি আসছে? আইনগত অধিকার বলতে আসছে হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত যেসব অধিকার, সেগুলোকে বলা হয় আইনগত অধিকার। আইনগত অধিকারের পেছনে রয়েছে রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব। এই আইনগত অধিকার যদি আপনি ভঙ্গ করেন বা আপনার আইনগত অধিকার না থাকলে আপনি সেখানে কি করতে পারেন? আপনার ওই শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। তারপর হচ্ছে আরও
কত এখানে ইয়া থাকতে পারে যে শাস্তি দেয়া হবে, তারপর হচ্ছে আর কি থাকতে পারে, যেমন জীবন ধারণের অধিকার, আপনি জীবন ধারণ করবেন, আপনি জীবন ধারণ করবেন এটার আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কিছু কমেন্ট আসছে, আমরা একটু পরে কমেন্টটা পড়ি, আগে এই পড়াটুকু এইটাকে শেষ করি। আইনগত অধিকার কাকে বলে? আইনগত অধিকারের মধ্যে পরে উদাহরণ হিসেবে আমি বলতে পারি জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার ইত্যাদি আইনগত অধিকারের পর্যায়ভুক্ত। আইনগত অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র, আইনগত অধিকারের উৎস রাষ্ট্র। আচ্ছা আপু, আপনি কি সাইবার আক্রমণের শিকার হয়েছেন? হ্যাঁ হয়েছি। আপু, বান্দরবনে বিদ্যুৎ আছে? হ্যাঁ, বান্দরবনে বিদ্যুৎ আছে। আমাদের এলাকায় বিদ্যুৎ যায় না আপু। এটা বললেন না ভাইয়া, বিদ্যুৎ যায় না এরকম এলাকা আপনি বলতে পারেন আপনার এলাকায় কম যায়, মাসে একবার যায়, কিন্তু যায়, বিদ্যুৎ যায় না এরকম কোনো এলাকা বাংলাদেশে আমার মনে হয় এখন আছে কিনা, মানে স্পেশাল কিছু এরিয়া ছাড়া। এরপর হচ্ছে আমি তো ওয়াইফাই চালাই আপু। এই যে আপনি বানান ভুল করছেন, ওয়াইফাই চালাই আপু না, ওয়াইফাই চালাই, রস্যই হবে, অন্তস্তিও না। এটা কি ডিজিটাল ডিভাইড? আপনি বানান ভুল করছেন, আগে বানান শুদ্ধ করেন, তারপর আপনার কমেন্টের রেসপন্স করব আমি। ভুল কমেন্টের রেসপন্স করা যাবে না। আইনগত অধিকারকে কমেন্ট পড়ার পর এখন আমরা চলে আসি আবার হচ্ছে আমাদের পড়াশোনাতেই চলে আসি, যে আইনগত অধিকার কয় ভাগে বিভক্ত। এখানে তো আমরা অনেকগুলো শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি। এখানে এই বিভাগের মধ্যে আমরা প্রথমে পড়েছি কি নৈতিক অধিকার, যেটা সামাজিক বা আমাদের নৈতিকতা থেকে আসে। এরপর হচ্ছে আইনগত অধিকার, আইনগত অধিকারের প্রকারভেদ আছে এখানে আলাদা করে, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। এখানে আবার আমরা তিনটা ভাগ দেখতে পাচ্ছি। নিম্নে বিভিন্ন অধিকার সম্পর্কে আলোচনা করা হলো। সামাজিক অধিকার, সামাজিক অধিকার কোনগুলো? যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকে সামাজিক অধিকার বলে, যেমন জীবন ধারণের অধিকার, জনস্বাস্থ্য ও শিক্ষার অধিকার, মানে আপনার এটা ভালো একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য যে সামাজিক অধিকার প্রয়োজন থাকে, সেখানে শিক্ষা, শিক্ষা জিনিসটা আপনার প্রয়োজন। তারপর হচ্ছে আপনি জীবন ধারণ করবেন, এটাও আপনার সামাজিক অধিকারের মধ্যে পড়ে। অর্থনৈতিক অধিকার, নিজেকে দারিদ্রতা থেকে মুক্ত বা আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হবেন, এটা আপনার অধিকার। সচ্ছলতা পাওয়ার জন্য আপনি কাজ করবেন, এটা আপনার অধিকার। এই অধিকারগুলোকে বলা হয় অর্থনৈতিক অধিকার। এগুলো আপনি ন্যায্য মজুরি পাবেন, আপনি যেই কাজ করেছেন সেই মজুরি পাবেন। যদি সেটা আপনাকে কেউ না দেয়, আপনাকে প্রমিসড মজুরিটা না দেয়, তখন আপনি তার বিরুদ্ধে কি করতে পারবেন? আইনি ব্যবস্থা নিতে পারবেন, কারণ এগুলো হচ্ছে আপনার আইনগত অধিকার। রাজনৈতিক অধিকার, নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ পাবে। নাগরিকের মতামত থাকবেই, নাগরিকের মতামতকে গুরুত্ব দিতে হবে। এরপর হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, আপনার ভোট দেওয়ার অধিকার থাকবে, যেগুলো আমাদের এতদিন ছিল না। তারপর হচ্ছে এছাড়াও নাগরিকের সাংস্কৃতিক, ধর্মীয় ও ব্যক্তি অধিকার রয়েছে, যেগুলো কি কি সাংস্কৃতিক। তাহলে আমরা এই যে আইনগত অধিকারের মধ্যে হচ্ছে অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার আর হচ্ছে এই সামাজিক অধিকারটা এখানে আসে নাই কেন? আচ্ছা, এই আইনগত অধিকার, এই তিনটা হচ্ছে আমাদের আইনগত অধিকারের মধ্যে পড়ে, এই তিনটা। আর সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার, ব্যক্তিক অধিকার, এগুলো অধিকারেরই বিভাজন, অধিকারেরই মধ্যেই পড়ে। এরপর রয়েছে কি অধিকারের আচ্ছা, সাংস্কৃতিক অধিকার। সাংস্কৃতিক অধিকার হচ্ছে আত্মপরিচয়ের বাহন। আপনার আমার সংস্কৃতি আলাদা হতে পারে, এটাই হচ্ছে আমার আত্মপরিচয়, যে আপনি এক সংস্কৃতি থেকে বিলং করতে পারেন, আমি আরেক সংস্কৃতি থেকে বিলং করতে পারি। কিন্তু এইখানে প্রশ্ন যে আপনি এক সংস্কৃতি চর্চা করেন, আমি অন্য সংস্কৃতি চর্চা করি, এটা হচ্ছে আপনার আমার অধিকার। আমি যেটাতে কমফোর্টেবল, আমি যেটা চাই, আমি সেই সংস্কৃতিই চর্চা করব। আমার যদি এখন ইচ্ছে করে যে আমি পহেলা বৈশাখ পালন করব, তাহলে আমি অবশ্যই পালন করব, আমি সেজেগুজে বের হব,
নিজের মতো এনজয় করব। আর যদি আমার মনে হয় যে না এটা আমার সংস্কৃতির বিরুদ্ধে বা তাহলে আমি সেই সংস্কৃতি পালন করব না, কিন্তু আপনি পালন করছেন সেখানে আমি বাধা দিব, এটা হবে না, এটা করতে পারি না। এরপর হচ্ছে ধর্মীয় অধিকার। ধর্ম, এই যে যার যার ধর্ম সবাই পালন করবে, শান্তিপূর্ণভাবে পালন করবে, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে ব্যক্তিক অধিকার। ব্যক্তিক অধিকার বলতে প্রত্যেক নাগরিকের একান্ত ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা থাকে, যেটা আপনি অন্য কারোর সাথে কম্পেয়ার করতে পারেন না। যে ব্যক্তি স্বাধীনতার অধিকার, চলাফেরার অধিকার, পরিবার সংগঠনের অধিকার, খ্যাতি লাভের অধিকার ইত্যাদি হচ্ছে ব্যক্তিক অধিকার। আপনি খ্যাতি লাভ করবেন, সেটা আরেকজনের সাথে কম্পেয়ার করা বা আরেকজনের সাথে তুলনা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর হচ্ছে অধিকারের রক্ষা কবচ। এতক্ষণ আমরা পড়েছি অধিকারের শ্রেণী বিভাগ। আচ্ছা, অধিকারের রক্ষা কবচ রক্ষা করে মানে আমাদের এই আমাদের অধিকারগুলোকে আমরা যে ঠিক মতো অধিকারগুলো আদায় করতে পারি, সেইখানে যেই ইয়াগুলো কাজ করে সেগুলোকে বললেই আমরা রক্ষা কবচ, মানে এগুলোকে রক্ষা করে যেগুলো। তাহলে আমাদের অধিকার রক্ষার ক্ষেত্রে প্রথমেই কাজ করে হচ্ছে আইন। আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষা কবচ। আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের ফলে অধিকার নিশ্চিত হয়। আইন হচ্ছে অধিকার ভোগের আবশ্যকীয় শর্ত বা রক্ষা কবচ। আইন দ্বারাই আমাদের ওই যে নৈতিক অধিকারগুলো, আমরা নৈতিক অধিকারগুলো ভঙ্গ করলে কোনো আইনি পদক্ষেপ না নিলেও সেইখানে আইন পরোক্ষভাবে হলেও কি করে একটু মানে প্রভাব রাখে যে আমরা এই নৈতিক অধিকারগুলো পালন করি না করি সেগুলোকে যেন মানে কি করি, বাধাগ্রস্ত না করি, এরকম। তো আর আইনগত অধিকারের মধ্যে তো এটা প্রত্যক্ষভাবেই প্রভাব ফেলে আইন। তো এরপর হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নাগরিকগণ নিজেরাই তাদের অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু জনগণই প্রধান, জনগণের কথাই প্রধান, জনগণের চাওয়া পাওয়াই মেইন থাকে, যে সেইখানে গণতন্ত্রেই নাগরিক নিজেই তার অধিকার রক্ষা করতে পারে। এরপর হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের ঘোষণা। সংবিধানে যেসব অধিকারের ঘোষণা থাকে বা সংবিধানের এই ঘোষণা দেয়া অধিকারগুলো রক্ষা রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের সংবিধানে লিপিবদ্ধ থাকলে তা সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে। এর ফলে সরকার এবং সমস্ত অধিকারের হস্তক্ষেপ করতে পারে না। নাগরিকগণ তাদের অধিকার ভোগ করতে কোনো প্রকার সরকারি বাধার সম্মুখীন হয় না। যখন আপনার লিখিত থাকে বা উল্লেখিত থাকে সংবিধানে, তখন আপনার সেই অধিকার বা সেই লক্ষ্য পূরণ অধিকার আদায়ের ক্ষেত্রে কেউই বাধা হতে পারবে না, সরকার নিজেও না। এরপর হচ্ছে আইনের অনুশাসন। নাগরিক অধিকার নিশ্চিত ও নিরাপদ করতে হলে যথাযথ আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসনের অর্থ হচ্ছে আইনের চোখে ধনী দরিদ্র বর্ণ গোত্র নির্বিশেষে সবাই সমান। আইনের শাসন সঠিকভাবে চালাতে হবে। এরপর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের সজাগ দৃষ্টি। জনগণের সজাগ দৃষ্টি তো অবশ্যই অধিকারের একটা প্রধান রক্ষা কবচের মধ্যে একটা পড়বে, যে জনগণ সজাগ দৃষ্টি দিবে, জনগণ সচেতন হলে তাদের অধিকারও সঠিকভাবে পূরণ হবে। তথ্য অধিকার। আমার অধিকার আছে, কিন্তু কতটুকু, সেগুলোকে মানে এই যে তথ্য পাওয়ার যে অধিকার, সেগুলো ওইটাকে বলা হয় নাগরিকের তথ্য অধিকার। তথ্য কতটুকু পাবো আমি, সরকারি তথ্য হোক বেসরকারি তথ্য হোক যেটাই হোক, এই তথ্যগুলো পাওয়ার আমার কতটুকু অধিকার আছে, সেই অধিকারটুকুকে ফিক্সড করার জন্য বা আমার জায়গাটা আমাকে ঠিকভাবে দেওয়ার জন্য এই তথ্য অধিকার আইন কত সালে হয়েছিল? 2009 সালে করা হয়েছিল। সরকারি তথ্য সব কিছু পাওয়ার অধিকার আমার নেই, কিন্তু কতটুকু অধিকার আছে সেটাও এখানে বলা আছে। এই তথ্য অধিকার আইন তথ্য অধিকারের আইন অংশটা আপনারা ভালো করে পড়বেন, এখান থেকে প্রশ্ন আসে। তথ্য অধিকারের আইন থেকে প্রশ্ন আসবেই আসবে, আপনার কলেজ লেভেলে হোক অথবা আপনার বোর্ড পরীক্ষায় হোক। এই তথ্য অধিকার আইন থেকে একটা না একটা প্রশ্ন আপনি
পাবেনই পাবেন। যদি আপনার কলেজের পরীক্ষাতে এই অধ্যায়টা থেকে থাকে তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, আপনি লিখে রাখতে পারেন যে এই তথ্য, এই অধ্যায় কেন, এই পার্ট থেকেই, তথ্য অধিকারের আইনের পার্ট থেকেই আপনি একটা প্রশ্ন পেয়ে যাবেন। পরিণীত সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্য দিয়ে একজন নাগরিকের ব্যক্তিত্ব ও গুণাবলী বিকাশ ঘটে এবং নাগরিক জীবন সুন্দর ও সার্থক হয়। অধিকারের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তির সার্বজনীন কল্যাণ। অধিকার ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি এজন্যই বলেছেন প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা, কিন্তু এই অধিকারটাকে সীমিত বা কতটুকু পাবো সেটা জানানোর জন্য এই ধারাগুলো তৈরি করা হয়েছে। বাংলাদেশের তথ্য অধিকার আইন 2009, এটা সবসময় মনে রাখবেন। বাংলাদেশের তথ্য অধিকার আইন 2009 কত? 2009। এটা বেশি ডার্ক হয়ে যায়, আর একটু লাইটার শেড নেই। 2009 তথ্য অধিকার আইন 2009, এটা কখনোই ভুলবেন না, এটা সবসময় প্রয়োজন পড়বে। এই 2009 কত কি? এটা তথ্য অধিকার আইন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে নিমিত্তে বিধান করার লক্ষ্যে 2009 সালের 6 এপ্রিল তথ্য অধিকার আইন পাশ করে। 2009 সালের 6 এপ্রিল তথ্য অধিকার আইন পাশ করে বাংলাদেশ। তথ্য অধিকার আইন প্রবর্তনের লক্ষ্য উদ্দেশ্য, এটা তথ্য অধিকার আইন কেন প্রণয়ন করা হলো, লক্ষ্য উদ্দেশ্য। তথ্য অধিকার আইন 2009 প্রবর্তনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সূচনাতেই বলা হয়েছে। এটা একদম ওই আপনার আইনি ভাষায়। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা একটি অবিচ্ছেদ্য অংশ, এবং যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল অধিকার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার অত্যাবশ্যক, এবং সেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবেই, দুর্নীতি হ্রাস পাইবে ও সুশাসন প্রতিষ্ঠা হইবে। এবং যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নের সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজন, সেহেতু এ তথ্য আইন করা হইল। এই একটা লাইন, এটা পুরাটা কিন্তু একটা লাইন। এই লাইনের মধ্যে এটার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখন আপনি এটা পড়ে একদম এই বইয়ের ভাষায় তো আপনি লিখতে পারবেন না, এটা বইয়েরও ভাষা না, এটা একদম সংবিধানের ভাষা। তো আপনি সংবিধানের ভাষায় লেখার প্রয়োজন নেই, আপনি এটা পড়ে যতটুকু বুঝবেন, যদি লক্ষ্য উদ্দেশ্য চায় তখন আপনি নিজের ভাষায় লিখে দেবেন। এটা সরাসরি তুলে আমার মনে হয় না কেউ দিতে পারবে, আর এত কষ্ট করার আমি প্রয়োজন দেখি না, কারণ আপনি মার্ক সেমই পাবেন। এরপর হচ্ছে কি তথ্য অধিকার আইনের প্রাধান্য। তথ্য অধিকার আইনের 3য় ধারায় বলা হয়েছে সব ধারা তো আপনি পড়তে পারবেন না, তথ্য অধিকারের আইনের কিছু কিছু বেছে বেছে কিছু এখানে দেওয়া হয়েছে। তথ্য অধিকারের ধারা কয়েকটা। প্রথমে কি 3য় ধারায়, কত নম্বর? 3য় ধারায় বলা হয়েছে যে প্রচলিত অন্য কোনো আইনের তথ্য প্রদান সংক্রান্ত বিধানবলী এই আইনের বিধানবলীর দ্বারা ক্ষুণ্ণ হবে না। মানে প্রচলিত এটা তো মাত্র 2009 সালে, তথ্য অধিকার আইনটা মাত্র সদ্য আইন হয়েছে 2009 সালে, এর আগেও তো আইন ছিল। সেই আইন, প্রচলিত অন্য কোনো আইন মানে আগের আইনগুলো তথ্য প্রদান সংক্রান্ত বিধানাবলী ওইখানে যদি কোনো বিধানাবলী থেকে থাকে তাহলে এই আইনের বিধানাবলী দ্বারা ক্ষুণ্ণ হবে না, মানে এই আইন দ্বারা ওইটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এবং তথ্য প্রদানে বাধা সংক্রান্ত বিধানাবলী এই আইনের বিধানাবলীর সাথে সাংঘর্ষিক হলে এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে। যদি অন্য কোনো তথ্য প্রদানের বাধা বা তথ্য প্রদানের ক্ষেত্রে যদি কোনো সাংঘর্ষিক অন্য কোনো থেকে থাকে, মানে এটাকে বিরোধিতা করে,
এরকম কোনো আইন আগে থেকে থাকে তাহলে অবশ্যই আগেরটা বাদ দিয়ে এই আইনের যে বিধান সেটা প্রাধান্য পাবে। এরপর চতুর্থ ধারায়, কত ধারায়? চতুর্থ ধারায় বলা হয়েছে যে এই আইনের বিধানাবলীর সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। কি বলছে? এই আইনের বিধানাবলীর সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিক তথ্য লাভের অধিকার থাকবে। প্রত্যেক নাগরিকের কর্তৃপক্ষের থেকে তথ্য লাভের অধিকার থাকে এবং কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। মানে কোনো একটা জায়গায় আপনি গেলেন, আপনি জানেন যে এই তথ্যটা আপনি পাবেন বা আপনার অধিকার আছে, কিন্তু কোনো কর্তৃপক্ষ সেটা দিতে চাচ্ছে না, তখন আপনি এই আইনের মাধ্যমে বা এই আইনের রেফারেন্সে আপনি সেই তথ্যটা পেয়ে যাবেন। কারণ এখানে বলা আছে যে কর্তৃপক্ষের নিকট হতে আপনি তথ্য চাইতেই পারেন আর কর্তৃপক্ষ আপনাকে সেই তথ্য দিতে বাধ্য, যদি আপনার অধিকারের মধ্যে থাকে। এরপর হচ্ছে নাগরিক জীবনে তথ্য অধিকার আইনের প্রভাব। নাগরিক জীবনে মানে যে সাধারণ জনগণের জীবনে তথ্য অধিকার আচ্ছা, এখানে আরও কিছু ধারা আমাদের বইতে আছে, যেটা হচ্ছে আমি এখানে উল্লেখ করি নাই, যে তথ্য সংরক্ষণের জন্য কোন ধারা। তথ্য সংরক্ষণের জন্য হচ্ছে, এখানে আমরা তৃতীয় ও চতুর্থ ধারা পড়েছি, এখন হচ্ছে আমরা পঞ্চম ধারা। আমার হ্যান্ডরাইটিং খুবই বাজে, সরি ফর দ্যাট। পঞ্চম ধারা পড়ব। পঞ্চম ধারাতে কি? তথ্য সংরক্ষণ। এভাবে মনে রাখবেন কোন ধারা কিসের জন্য। 4 নম্বর হচ্ছে তথ্য প্রাপ্তি। 3 নম্বর হচ্ছে যে কোন ধারার ক্ষেত্রে সাংঘর্ষিক হলে কোন ধারাকে আপনি গ্রহণ করবেন। আর হচ্ছে 5 নম্বর হচ্ছে তথ্য সংরক্ষণ। তথ্য সংরক্ষণের এই ধারায় বলা হয়েছে এই আইনের অধীন তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক কর্তৃপক্ষ তার যাবতীয় তথ্যের ক্যাটালগ এবং ইন্ডেক্স প্রস্তুত করে যথাযথভাবে সংরক্ষণ করবে। প্রত্যেক কর্তৃপক্ষ যে সকল তথ্য কম্পিউটারে সংরক্ষণের উপযুক্ত বলে মনে করবে সে সকল তথ্য যুক্তিসঙ্গত সময় সীমার মধ্যে কম্পিউটারে সংরক্ষণ করবে। তথ্য কমিশন তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার জন্য প্রবিধান দ্বারা কর্তৃপক্ষ কর্তৃক অনুসরণীয় নির্দেশনা প্রদান করবে। সকল কর্তৃপক্ষ এসব নির্দেশনা অনুসরণ করবে। এরপর আরেকটা হচ্ছে তথ্য প্রকাশ। এটা হচ্ছে 6 নং ধারা। তথ্য প্রকাশে হচ্ছে 6 নং ধারা। এখানেও কিছু বিধিবিধান রয়েছে। এরপর হচ্ছে তথ্য কমিশন। তথ্য কমিশনে কি বলা হয়েছে? তথ্য অধিকার আইন কার্যকর হবার অনধিক 90 দিনের মধ্যে তথ্য কমিশন নামে একটি কমিশন গঠিত হবে। তথ্য কমিশন একটি সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা হবে। তথ্য কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে এবং প্রয়োজন বোধে বাংলাদেশের যে কোনো স্থানে এর শাখা স্থাপন করা হবে। যেসব তথ্য প্রকাশ বা প্রধান বাধ্যতামূলক নয়, আপনারা এটা পড়ে নেবেন এই বইয়ের এই অংশটা, যে যেসব কোন তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়, মানে আপনার অ্যাক্সেস কতটুকু আপনারা এইটুকু পড়লে বুঝতে পারবেন। আর যখন ঘ প্রশ্নগুলো আসে এই তথ্য অধিকার থেকে, তখন কিন্তু এই যে কোন কোন বাধ্যতামূলক নয় এইটা চলে আসে মাঝে মাঝে। আর হচ্ছে তথ্য প্রাপ্তির উপায়, তারপর হচ্ছে তথ্য প্রদান পদ্ধতি, এগুলো হচ্ছে বিভিন্ন ধারার বর্ণনা। এগুলো আপনারা নিজে থেকে পড়ে নেবেন। এগুলো আসলে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আপনি যদি ধারাগুলো লিখতে চান, যদি ধারা হুবহু লিখেন তাহলেই লিখতে হবে। আপনার ধারাগুলো হুবহুই লিখতে হবে। আপনি যদি ধারাতে নিজের বুঝে বা নিজে চিন্তা করে কোনো লাইন আপনি অ্যাড করতে পারবেন না। ধারাতে যা বলা আছে তাই করতে হবে, কারণ এগুলো হচ্ছে আইন এক একটা। তো আইনকে পরিবর্তন, লিখিত আইনকে আপনি পরিবর্তন করতে পারবেন না। খুবই সহজ কিছু বিষয় দেওয়া আছে এখানে। নাগরিক জীবনে তথ্য অধিকার আইনের প্রভাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2009 সালের আবারও 2009 সালের 6 এপ্রিল তথ্য অধিকার আইন প্রণয়ন করে। এটি নিঃসন্দেহে এদেশের জনগণের একটি বড়
পাওয়া বা অর্জন, তথ্য অধিকার আইন প্রবর্তনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সরকার প্রারম্ভে যে বক্তব্যটি রেখেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা খুবই প্রয়োজন। তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নের সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। মানে সরকারি সহ বেসরকারি ইয়াগুলোরও জবাবদিহিতাও বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরপর আসে যে আমাদের নাগরিকের কর্তব্য, ধারণা ও গুরুত্ব। অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। একটু আগে আমরা অধিকার পড়েছি, অধিকারের সাথেই চলে আসে, অধিকারের সাথে সমানভাবে আসে আমাদের কর্তব্য। অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়, এসব দায়িত্বকেই নাগরিকের কর্তব্য বলা হয়। আপনি অধিকার ভোগ করার সাথে সাথেই অধিকারের সমপর্যায়ে চলে আসে আপনার কর্তব্য। আপনি যখন অধিকার ভোগ করবেন তার সাথে আপনার কিছু দায়িত্বও অ্যাড হয়ে যাবে। এই অ্যাড হওয়া দায়িত্বগুলোকেই বলা হয় কি? কর্তব্য। এজন্যই কর্তব্য বলতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়। যেমন আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, সন্তানকে শিক্ষাদান করা, যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করা, অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট প্রদান না করা ইত্যাদি। কর্তব্য হলো রাজনৈতিক ব্যবস্থাকে, এই যে করা, কোনো কিছু করা প্লাস না করা, দুইটাই আপনার কর্তব্যের মধ্যে পড়ে। যেমন এই যে যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করা, অযোগ্য প্রার্থীকে ভোট প্রদান না করা। এই হচ্ছে আপনার কর্তব্যের ধারণা। গুরুত্ব, নাগরিকের কর্তব্য কেন গুরুত্বপূর্ণ? নাগরিকের কর্তব্য পালনের গুরুত্ব অপরিসীম। কর্তব্য বিমুখ জাতি জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবে না। কর্তব্য পালনের মধ্য দিয়ে ব্যক্তি জীবন ও সমাজ জীবনের উন্নতি লাভ করা যায়। কর্তব্য পালনের মাধ্যমে আমরা রাষ্ট্র ও সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিক তার রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে। একজন নাগরিকের দেশপ্রেম জাগ্রত হয় কর্তব্য পালনের মাধ্যমেই। আপনি যদি কর্তব্য পালন না করেন, কিছুদিন পরে আপনার যে অধিকার সেটা ক্ষুণ্ণ হবে, আপনার আশেপাশের যারা আছে তাদের অধিকারও ক্ষুণ্ণ হবে। মেন কথা হচ্ছে এটা, আপনার অধিকারকে সঠিকভাবে বাঁচিয়ে রাখার জন্য বা অধিকার আদায় করার জন্য আপনাকে কর্তব্য পালন করতেই হবে। আপনি যদি কর্তব্য পালন ছাড়া নিজের অধিকারটাকে চাইতে যান, তাহলে অবশ্যই আপনি আরেকজনের ক্ষতি করে বসবেন। তো একটা উন্নত সুসংগঠিত রাষ্ট্র গঠনের জন্য জনগণকে অবশ্যই অধিকার আদায়ের সাথে সাথে কর্তব্যও পালন করতে হবে। এরপর হচ্ছে কর্তব্যের শ্রেণীবিভাগ। কর্তব্য কেমন? সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য, অর্থনৈতিক কর্তব্য। তাহলে সামাজিক কর্তব্যতে কি আসে? মানুষ সামাজিক জীব, মানুষ সমাজেই জন্মগ্রহণ করে, সমাজেই লালিত পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে। এজন্যই অ্যারিস্টটল বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। এই লাইনটাকে আন্ডারলাইন করেন, কারণ এই লাইনটা আপনার এমসিকিউতে আসতে পারে এবং জিজ্ঞেস করতে পারে এই কথাটা কে বলেছেন। তাহলে তখন কাকে আপনারা টিক চিহ্ন দিবেন? অ্যারিস্টটল বলেছেন। কি বলেছেন? যে মানুষ স্বভাবতই সামাজিক জীব, মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। সমাজ জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য মানুষের তাই কর্তব্যও রয়েছে। তাহলে সমাজ জীবনকে সুন্দর করার জন্য মানুষের সামাজিক কর্তব্য রয়েছে, যেমন শিক্ষিত সংস্কৃতিবান করে তোলা সন্তান সন্ততিকে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে দায়িত্ব পালন করা ইত্যাদি হলো একজন নাগরিকের সামাজিক দায়িত্ব। এছাড়াও সামাজিক দায়িত্ব কি? সামাজিক প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করা, সামাজিক অনুষ্ঠান আয়োজন করা এবং অংশগ্রহণ করা। রাজনৈতিক কর্তব্যের মধ্যে কি পড়ে? রাজনৈতিক কর্তব্যের মধ্যে হচ্ছে সততা ও সতর্কতার সাথে ভোট প্রয়োগ করা, তারপর হচ্ছে ভোট চুরি না করা, এরপর হচ্ছে স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। অর্থনৈতিক কর্তব্যের মধ্যে কি পড়ে? যে উৎপাদন ও উন্নয়নে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় উৎপাদন ও উন্নয়নে অংশগ্রহণ করা, নিয়মিত খাজনা ও কর প্রদান করা প্রভৃতি হলো একজন মানুষের অর্থনৈতিক কর্তব্য। অন্যান্য কর্তব্যের মধ্যে হচ্ছে নৈতিক কর্তব্য ও আইনগত কর্তব্য। আপনার
অধিকারের মতোই নৈতিক কর্তব্য হচ্ছে আপনার নীতি নৈতিকতা থেকে আসে একটি সমাজ, বা আপনার ব্যক্তিগত নৈতিকতা থেকেও আসতে পারে। এই নৈতিক কর্তব্য আপনার যেমন বাবা মা ও শিক্ষককে শ্রদ্ধা করা, ভিক্ষুককে ভিক্ষা দেয়া, তারপর হচ্ছে দরিদ্রকে সাহায্য করা, এগুলো তো আপনার রাষ্ট্র কর্তৃক বা আইন দ্বারা আপনার উপরে অ্যাপোজ করা হয় না, আপনার উপরে চাপিয়ে দেওয়া হয় না। এগুলো হচ্ছে আপনার নৈতিকতা থেকে আসে। আইনগত কর্তব্যের মধ্যে হচ্ছে নিয়মিত কর দেয়া, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, সততার সাথে ভোট প্রদান করা। এবার আসি নাগরিকের কর্তব্য সমূহ। কি কি কর্তব্য? অনেক কর্তব্য আছে, সেখানের মধ্যে আমরা হচ্ছে এখানে পড়ব কয়টা, এই 7টাই আমরা পড়ব। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য করা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা, রাষ্ট্রের সেবা করা, সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা, অন্যান্য কর্তব্য। এই তো রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা, যে রাষ্ট্রের ক্ষতি না করা, রাষ্ট্রের ভালোর চিন্তা করা। তারপর হচ্ছে রাষ্ট্রপতি সকল নাগরিকের প্রধান কর্তব্যই হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা। রাষ্ট্রের আদেশ ও নির্দেশ মেনে চলতে হবে। আপনি যেই রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্রের আদেশ নির্দেশ অনুযায়ী, সেই রাষ্ট্রের আইন অনুযায়ী আপনাকে চলতে হবে। অন্য একটা রাষ্ট্রের রেফারেন্স টেনে আপনি নিজেকে মনে করলেন যে না, এটা আমার অধিকার, আমি এটা এটা আমি করব, এটা আমাকে এই অধিকার দিতে হবে, তাইলে তো হবে না। রাষ্ট্রের আনুগত্য আপনাকে স্বীকার করতে হবে, আপনি যেই রাষ্ট্রে বসবাস করছেন সেই রাষ্ট্রের। আইন মান্য করা, অবশ্যই আপনি একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে যেই রাষ্ট্রের অধিকার আপনি নিচ্ছেন, সেই রাষ্ট্রের প্রতি কর্তব্য হবে কি সেই রাষ্ট্রের আইন মান্য করা। এবার হচ্ছে সততার সাথে ভোট প্রয়োগ, এখানে এক্সপ্লেন করার কিছু নেই, আপনারা এটা বুঝেন। এরপর হচ্ছে নিয়মিত কর প্রদান করা, রেগুলার কর প্রদান করা সরকারের ক্ষেত্রে আপনার একটা প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। এরপর হচ্ছে রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্রের সেবার মধ্যে কি হতে পারে, যে স্থানীয় সমস্যার সমাধান ও স্থানীয় উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, থানা পরিষদ ও জেলা পরিষদের কাজকর্মে অংশগ্রহণ করাও একান্ত কর্তব্য। সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা, এটা আমার মনে হয় যে এটা নৈতিক দায়িত্বের মধ্যেও পড়ে, আবার হচ্ছে আপনার আইনগত নৈতিক কর্তব্যের মধ্যেও পড়ে, আইনগত কর্তব্যের মধ্যেও পড়ে। অন্যান্য কর্তব্যের মধ্যে হচ্ছে পরিবারের প্রতি দায়িত্ব, যে আপনার পরিবার আপনার দায়িত্বে থাকবে, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা আপনার একটা কর্তব্য। সমাজের প্রতি কর্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য। তাহলে পরিবারের প্রতি নাগরিকের কর্তব্য রয়েছে, যেমন সন্তান সন্ততি লালন পালন ও শিক্ষাদান করা পিতামাতার কর্তব্য। আর সমাজের প্রতি কি আছে, যে সমাজকে সুন্দর ও উন্নত করে গড়ে তোলার দায়িত্ব নাগরিকেরই। আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজকে সুন্দর ও সুষ্ঠুভাবে সমাজ পরিচালনা করার দায়িত্ব আপনার নিজেরই। আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য পালন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রই একা চলতে পারে না, প্রয়োজনের তাগিদে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। বিজ্ঞান ও প্রযুক্তি প্রসারের ফলে বিশ্বের মানুষ আজ পরস্পর বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। সুতরাং বিশ্ব শান্তি ও প্রগতির জন্য সকলের এগিয়ে আসা উচিত। আর এইটাই হচ্ছে আপনার আন্তর্জাতিক দায়িত্ব ও কর্তব্য, যে আপনি আপনার রাষ্ট্র একা চলতে পারবেন না, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনার এই আন্তর্জাতিক কর্তব্য পালন করতে হয়। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক। অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। আপনি যেখানে অধিকার আদায় করবেন সেখানে আপনাকে কর্তব্যও পালন করতে হবে। আমি বারবার একই কথা বলছি, আপনি অধিকার কথাটা আনলে এটার সাথে সমভাবে কি চলে আসবে, আপনার কর্তব্য কথাটা চলেই আসবে। অধিকার আদায়ের সাথে সাথে আপনাকে কর্তব্য পালন করতেই হবে, এটা একটা মাস্ট। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। অধিকার ও কর্তব্য উভয়ই সমাজবোধ থেকে উদ্ভূত এবং উভয়ের সংরক্ষকই সমাজ। অধিকার ও কর্তব্য দুইটাই সমাজ থেকে উদ্ভূত, আর এটা দুইটাকেই রক্ষা করার দায়িত্ব বা রক্ষা করে সমাজ। এই হচ্ছে অধিকার ও কর্তব্যের সম্পর্ক। এরপর আসি মানবাধিকার। আমরা অধিকার পড়লাম, কর্তব্য পড়লাম, তারপর হচ্ছে কি পড়লাম, যে আমাদের আচ্ছা মানবাধিকার, হিউম্যান রাইটস।
সব মানুষই জন্মগতভাবে স্বাধীন। রুশো বলেছেন মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। শুধু তাই নয়, মানুষ জন্মগতভাবে সম অধিকার ও সমমর্যাদাপূর্ণ। মানুষ জন্মগতভাবেই সম অধিকার ও সমমর্যাদাপূর্ণ। আপনি মানুষ হিসেবে ধনী দরিদ্র গরিব বড়লোক ছোটলোক শিক্ষিত অশিক্ষিত তারপর হচ্ছে সাদা কালো লম্বা খাটো যেমনই হন, মানুষ হিসেবে আপনি সম অধিকারের বা সমান অধিকার নিয়েই জন্মগ্রহণ করেন। এরপরে হয়তো আপনার দেহের গঠন অনুযায়ী সবাই এক সমান হতে পারে না, সবার শিক্ষার দিক থেকে এক সমান হতে পারে না, অর্থনৈতিক দিক থেকে এক সমান হতে পারে না, তখন সমতাটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যখন জন্মগ্রহণ করেন মানুষ হিসেবে আপনি সমান। আপনিও মানুষ আমিও মানুষ, এটা সবসময় সবসময় সত্য। ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই মানবাধিকার। তাহলে মানবাধিকার কি? যে ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশ হতে পারে না, তাই মানবাধিকার। আমাদের তো অনেক অধিকারের কথা আমরা বলেছি, কিন্তু কিছু অধিকার আছে যেটা ছাড়া আমরা চলতেই পারবো না, আমাদের ব্যক্তিত্ব বিকশিত হতে পারবে না। ওই অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার। জাতিসংঘের মতে মানব জীবনে যেসব সুযোগ সুবিধা ভোগের দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হয় না, সেগুলোই মানবাধিকার। এটা হচ্ছে কি জাতিসংঘ ইউএনের মতামতে। মৌলিক অধিকার ও মানবাধিকার। মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। যেটা সরকারের নিকট থেকে অলঙ্ঘনীয়, লঙ্ঘন করার কোনো ওয়ে আপনার নেই। যেসব কি বিকাশ ও ব্যক্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলী একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় ব্যতীত কোনো সরকারের মৌলিক অধিকার খর্ব করতে পারে না। মৌলিক অধিকার সংবিধানে উল্লেখিত থাকে, আর কোনো সরকারই এটা জরুরি অবস্থা ছাড়া খণ্ডন করতে পারে না। মৌলিক অধিকার সংবিধানে গৃহীত হওয়ায় তা সাংবিধানিক মর্যাদা লাভ করে। এর ফলে সরকার এসব অধিকার ভোগে বাধা দিতে পারে না, সরকার নিজেও বাধা দিতে পারে না। অপরদিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ ধনী নির্ধন এমনকি রাজনৈতিক মতামত ও পদমর্যাদা নির্বিশেষে জাতিসংঘ কর্তৃক ঘোষিত। এটা হচ্ছে জাতিসংঘ কর্তৃক ঘোষিত। আর আমাদের মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্রীয় সরকার, এক এক রাষ্ট্রের সরকার দ্বারা ঘোষিত বা সংবিধানে ঘোষিত স্বীকৃত অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার। জাতিসংঘ সনদের 3 নম্বর ধারায় 30 নম্বর ধারা পর্যন্ত, 3 থেকে 30 নম্বর ধারা পর্যন্ত, কয় থেকে 3 থেকে 30 নম্বর ধারা পর্যন্ত কি বলা হয়েছে? প্রায় 28টি গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়েছে। এই লাইনটা মনে রাখবেন। জাতিসংঘ সনদের 3 থেকে 30 নম্বর ধারার মধ্যে ধারা পর্যন্ত প্রায় 28টি গুরুত্বপূর্ণ মানবাধিকারের কথা বলা হয়েছে। কয়টি? 28টি। মোট 28টি গুরুত্বপূর্ণ মানবাধিকারের কথা বলা হয়েছে। এখানে 28টি আপনাদের বইতে উল্লেখ করা আছে, একদম 28টি থেকে 28টি মানে 30টি ধারায় এখানে উল্লেখ করা আছে 3 থেকে 30 পর্যন্ত। তো এখানে ধারাগুলো উল্লেখ করা সহ দেয়া আছে। আমি কয়েকটা ধারা পড়ছি, বাকিগুলো আপনারা পড়ে নেবেন। ধারা নাম্বার 3, প্রত্যেক ব্যক্তির নিজের জীবন স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার থাকবে। এগুলো কিসের ধারা? আমাদের মানবাধিকারের ধারা। সকল মানুষই সমমর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, অতএব সকলের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ করতে হবে। এটা হচ্ছে ধারা 1 ও 2। সকলেই আইনের চোখে সমান মর্যাদা পাবে। এই যে আইনের চোখে সমান মর্যাদা, এটা কয় নম্বর ধারা? 6 নম্বর ধারা। কাউকে বিনা কারণে গ্রেফতার আটক বা নির্বাসন দেওয়া যাবে না, ধারা নাম্বার 9। এরপর হচ্ছে আপনার প্রত্যেক ব্যক্তিরই জাতীয় অধিকার আছে, কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, ধারা নাম্বার 15। সবগুলো ধারা আমি পড়ছি না, আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট কয়েকটা পড়ছি। প্রত্যেক ব্যক্তি স্বাধীন মতামত পোষণ ও প্রকাশ করতে পারবে, ধারা নাম্বার 19।
এরপর হচ্ছে প্রত্যেকেরই কর্মজীবনে বিশ্রাম ও অবকাশ এবং কার্য থেকে অবসর এবং বেতনসহ ছুটিভোগের অধিকার থাকবে, ধারা 24। জাতিসংঘের ঘোষিত অধিকার ও স্বাধীনতা ধ্বংসকারী কোনো রাষ্ট্র, দল বা ব্যক্তির প্রতি এ ঘোষণা আরোপ করা চলবে না, ধারা নাম্বার 30। এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের শেষ। আমরা তাহলে আজকে কি কি পড়লাম? পড়েছি হচ্ছে চতুর্থ অধ্যায়, আচ্ছা আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় আর কত পঞ্চম অধ্যায় আজকে শেষ করলাম। আর এর আগের আমরা পড়েছি হচ্ছে তৃতীয় অধ্যায়, এর আগের ক্লাসে পড়েছিলাম। তৃতীয় অধ্যায়ও শেষ করেছি, তো আজকের মতো এখানেই আমি শেষ করব। আবার বলি, আপনাদের কোনো প্রশ্ন, কোশ্চেন, কনসার্ন থাকলে আপনারা কি করবেন, কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে ইন্টারেক্টিভ ক্লাস হলে হয়তো আরও ভালো হতো। আমার এটাই আফসোস যে আপনারা কেউ রেসপন্স করেন না বা ক্লাস করার সময় উপস্থিত থাকেন না। থ্যাংকস আপু, চ্যাপ্টার 4 and 5 ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। অনেকদিন পর মানে কারো কমেন্ট করলো, তো থ্যাংকস বলার জন্য, থ্যাঙ্কস বলার আসলে কিছু নেই। আমার কাজ হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেয়া। আপনারা যদি বুঝতে পারেন, এটা শুনলে আমার আরও ভালো লাগে যে আমি আসলে বুঝাতে পেরেছি। আপনারা আশা করি যে এরকম কমেন্ট করবেন আরও, যে বুঝতে পারছেন কি পারছেন না, কোনো প্রবলেম থাকলে সেটাও জানাবেন। শুধু ভালো ভালো কথা না, আমার যদি কোনো ভুল থাকে বা আপনারা যদি কিছু নতুন জানতে চান বা নতুন কোনো কিছু বলার থাকে বা নতুন কোনো ওয়ে আপনাদের মনে হয় যে এভাবে পড়ালে ভালো হয় বা এরকম কিছু করলে ভালো হয়, তো সেগুলো আমাকে জানাবেন। তাহলে আমি আপনাদের মন মতো ওইভাবেই পড়ানোর চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই। মনে হচ্ছে আর কারো কমেন্ট, একজন তো কমেন্ট করেছে, আর কারো মনে হয় না কমেন্ট আসবে। সো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখা হবে নেক্সট ক্লাসে।